ঈদ মোবারক রাসেল ভাই, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালো আছি ইনশাল্লাহ। যাই হোক, আমরা চলে যাই ঘটনায়। আপনি প্রথম যে ঘটনাটি বলবেন, এটা বেসিক্যালি কোথায় ঘটেছে? এটা বেসিক্যালি আপনার ঈশ্বরদী থেকে খুলনা জি। এর মাঝখানে যে কয়েকটা অঞ্চলে, প্রিসাইস আমি জায়গাটার নাম বলছি না, তবে খুলনা রেঞ্জের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঘটনা চলে যায়। জি জি প্লিজ। ঘটনা হচ্ছে, এই ঘটনাটা বলছে আমাকে আরিফ সাহেব। উনি বেসিক্যালি পুলিশে আছেন। ঘটনাটা 1 থেকে 1.5 বছর আগে, মানে বলতে গেলে রিসেন্ট। তো উনি যখন রেলে ওনার ডিউটি, তো একদিনের ঘটনা, ওনার রাতে ডিউটি পড়েছে। তো যে ট্রেনটাতে যান, ট্রেনটার নামটা আমি বলছি না। এই ট্রেনটা হচ্ছে আপনার ঈশ্বরদী থেকে খুলনা যেয়ে পৌঁছে, মাঝখানে এক জায়গায় হচ্ছে ইঞ্জিনটা চেঞ্জ হয়। তো ইঞ্জিনটা চেঞ্জ হওয়ার পর সেকেন্ড পার্ট হচ্ছে বেসিক্যালি খুলনার কাছাকাছি। তো যাওয়ার সময় রাতে ওনাদেরকে, যেহেতু পুলিশ ডিউটিতে আছেন, সজাগ থাকতেই হয়। ওনারা মোস্টলি যেটা করেন যে দরজার পাশে দাঁড়িয়ে থাকেন বা জানলার পাশে দাঁড়িয়ে থাকেন, এটা তাদের খেয়াল রাখতে হয়। একটা জায়গায় আসে যেখানে আপনার ইউজুয়ালি ট্রেনটা খুব জোরে চলার কথা, ওখানে কোনো স্টপেজ নাই বা স্টেশন নাই। তো ওদিন ছিল আপনার পূর্ণিমার রাত। তো উনি হঠাৎ খেয়াল করলেন যে ট্রেনটা স্লো হয়ে যাচ্ছে। ইউজুয়ালি এখানে উনি আগেও ডিউটি করেছেন, বাট ট্রেন কখনো এই পোর্শনটাতে স্লো হয় না। স্লো যাচ্ছে, উনি একটা জিনিস খেয়াল করলেন যে আপনার রেল লাইনে কিন্তু দুপাশে দেখবেন আইদার জমি আছে বা অল্প কিছু অংশ থাকে, মানে ফার্মল্যান্ড থাকে চাষবাসের জন্য, অথবা কিছু অংশ থাকে যে সামান্য মাছ ছাড়া থাকে, চিকন লম্বা হয়ে আপনার পানির জায়গা। উনি খেয়াল করলেন যে জায়গাটা ট্রেনটা স্লো হচ্ছে, বিশাল দিঘি অঞ্চল, ওর সাইডে দিঘি অঞ্চল। উনি কিন্তু এর আগে এটা কখনোই খেয়াল করেনি। ওনার কাছে বেশ ভালো লাগলো। হঠাৎ উনি একটা জিনিস খেয়াল করেন যে রাত তখন 1:30-2টা, রাতের ট্রেন এটা। খেয়াল করলেন এই দিঘির মধ্যে বেশ কিছু বড় বড় নৌকা। নৌকাগুলোর সাইজটা একটু অন্যরকম, বিকজ এটা সাম্পানের মতো না, আবার ছোট নৌকার মতো না, পালতো না। এবং মানুষ মাছ ধরছে, উনি খেয়াল করে দেখলেন মাছ ধরছে। যাই হোক, সিম্পল বিষয়, উনি এটা একদিন রাতে খেয়াল করলেন। এরপর তার বেশ কয়েকবার ডিউটি পড়েছে। সেকেন্ড দিনের ঘটনা, সেম জায়গায় সেম টাইমে উনি একদিন রাতে খেয়াল করেন যে সেম অবস্থায় দিঘিটা আছে, ওখানে মানুষ মাছ ধরছে, এবং সবচেয়ে মজার বিষয়, দিঘিটার মাঝখানে ছোট একটা আইল্যান্ডের মতো, এবং ওখানে একটা মসজিদ। দূর থেকে বোঝা যাচ্ছে ক্লিয়ার যে এটা একটা মসজিদ, এবং ওখান থেকে দুপাশে দুটো সাঁকো চলে গেছে, বাঁশের সাঁকো। প্রিভিয়াসলি কিন্তু এটা দেখেননি, আগেবার খেয়াল করে দেখেছিলেন। এবং মানুষ ওখানে আপনার সাঁকো পার হয়ে মসজিদের দিকে যাচ্ছে। আচ্ছা ওই টাইমটা কিন্তু মানে আমাদের বেসিক্যালি নামাজের টাইম না, ফজর টাইমও না। উনি এটা শিওরলি খেয়াল করেন। আরেকটা জিনিস, ট্রেনটা যে থেমে যাচ্ছে, স্লোলি যাচ্ছে, উনি এটাও নোটিস করেন ফ্রন্ট সাইডের কিছু বগি থেকে কিছু লোক মোটামুটি লম্বা সম্ভব, মানে নর্মাল হাইটের না, বেশ লম্বা কিছু লোক, ওরা নামছে, নেমে যাচ্ছে এবং ওই সাঁকোর দিকে চলে যাচ্ছে আর কি, এটা খেয়াল করেন। তো এই জিনিসটা তার মনে খুব সন্দেহ হয় জিনিসটা, বিকজ উনি ট্রেনের ইনচার্জে, একজন সাব ইন্সপেক্টর সবসময় ট্রেনের ইনচার্জে থাকে, ওনার জানা নেই বিষয়টা। বাকি সবাইকে জিজ্ঞেস করলেন, তো কেউ এটার কোনো উত্তর দিতে পারলো না, বিকজ ট্রেন ওই সময় 80 কিলোর উপরে থাকার কথা, যাচ্ছে 20-30 কিলো, এবং ওই জায়গাটা সেফ না, মানে গভর্নমেন্টের রুলস অনুযায়ী এই জায়গাটা সেফ না, সবসময় রানিং এর উপর থাকে, হাই স্পিডে থাকতে হবে। তো যা হোক, জিনিসটা তার খুব সন্দেহ হয়। তো উনি ব্যাক করে ওনার স্টেশনে ওনার ওসিকে জিজ্ঞেস করেন যে বিষয়টা কি। তো ওনার ওসি বলেন যে বিষয়টা ভেঙে বলা যাবে না, আপনি যেটুকু পারেন আপনি নিজেই জেনে নেন, আপনি উত্তরটা ভালো পাবেন আপনি খুঁজলে। তো উনি অনেক রিসার্চ করেন বা বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করেন, তো ওই প্রিসাইজ লোকেশনটাতে যান একসময়, যে ওখানে লোকজনকে জিজ্ঞাসা করেন যে রাতের বেলা এরকম এরকম বিষয়টা উনি দেখেছেন। তো লোকজন বলে যে কোন পোর্শনটা, উনি বলেন এই পোর্শনটা। ওনারা বলেন যে এই মুহূর্তে দিনের বেলা আপনি যেটা দেখতে পাবেন এই পোর্শনটা তো হচ্ছে আখের ক্ষেত অথবা ধানের ক্ষেত বা পাটের ক্ষেত, মানে ইউজুয়ালি এটা ফার্মল্যান্ড আর কি। বিশেষ কিছু রাতে, যেমন পূর্ণিমা রাতে মোস্টলি, ওখানে হচ্ছে আপনি দেখতে পাবেন এরকম একটা ঝিল আছে, এখানে মানুষ মাছ ধরছে, এবং একটা মসজিদ আছে, মানুষ নামাজ পড়তে যাচ্ছে। বেসিক্যালি ওখানে বহুকাল আগে, মানে 1950s এর আগে ওখানে আপনার মসজিদ ছিল একটা, এবং বেশ নাম করে প্রসিদ্ধ একটা মসজিদই ছিল। ওখানে শুধু মানুষই না, জিনরাও নামাজ পড়তে যেত, খুব লাইভলি ছিল। তো ডিউরিং 71, মানে আস্তে 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 জায়গাটা যখন পুরোপুরি ম্যাচিউর, খুব ফেমাস, 71 এর দিকে জায়গাটা ভেঙে ফেলা হয়, এবং এমনভাবে ভেঙে ফেলা হয় যে এখন ওটা একেবারে নিশ্চিহ্ন, কিছু নাই। এবং 71 এর পরে বাংলাদেশ সরকার রিক্লেম করার পর ওটা প্রাইভেট প্রপার্টি হয়ে যায়, লিজ দেওয়া হয়। বাট এখনো রাতের বেলা বিভিন্ন রাতে দেখা যায় যে ওখানে মানুষ যাচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে। জি, ওকে। সো খুবই অদ্ভুত একটা ঘটনা, এবং আমরা মানে এরকম অনেক আজব ঘটনা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে মোহাম্মদুল্লাহ SMS করেছেন, এবং তিনি একটা ঘটনা পাঠাতে চান যেটা সত্যি, এবং তিনি বলছেন যে কোন ভাষায় পাঠাবো। আপনার যে ভাষায় সুবিধা আপনি সেই ভাষায় পাঠাবেন, তবে যদি আপনি চান যে আপনার ঘটনাটা পড়ে শোনাই, তাহলে অবশ্যই বাংলায় পাঠালে আমাদের বেশি সুবিধা, তাহলে আমাদের ট্রান্সলেট করতে হয় না।
এবং আপনাদের ঘটনাটা আমরা সরাসরি শোনাতে পারি। রাজীব আমাদের লিখেছেন ফরিদাবাদ থেকে। এছাড়া আমাদেরকে চেরি খুলনা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা অনেক কুল। আমাদেরকে রিফাত এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদেরকে গোলাম রাব্বি। এছাড়াও নওয়াফ আমাদের এসএমএস করেছেন, নওয়াফ সাদমান। আমাদেরকে পিয়াসা এসএমএস করেছেন মুন্সিগঞ্জ থেকে এবং ভূত এফএম তিনি অনেক পছন্দ করেন সেটা জানিয়েছেন। আমাদেরকে শামীম এসএমএস করেছেন, প্রথম ঘটনা তার কাছে শোনার পরে মনে হয়েছে যে আমার রুমে কোনো ভয়ঙ্কর অ্যাক্টিভিটি হচ্ছে, এরকম টাইপের একটা কিছু মনে হচ্ছে তার। তানজির আমাদের এসএমএস করেছেন। আরিফুল ইসলাম আমাদের সিরাজগঞ্জ থেকে এসএমএস করেছেন, তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন। এছাড়াও হিমেল পান্ডে আমাদের সাথে জয়েন করেছেন। প্রমা ময়মনসিং থেকে আমাদের জয়েন করেছেন। এছাড়াও শুভ আমাদের সাথে জয়েন করেছেন আমাদের সাথে বাবু খুলনা থেকে। এছাড়াও আমাদের সাথে শামীম জয়েন করেছেন। এছাড়াও ইয়াসফিন আমাদের সাথে জয়েন করেছেন এবং এছাড়া জয়েন করেছেন আরো অনেকেই। আর এইদিকে ফেসবুকেও দেখতে পাচ্ছি মোহাম্মদ আব্দুল্লাহ মহসিন আমাদের এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে সুরঞ্জিত কুমার এবং আব্দুল্লাহ মহসিন তার যে কমেন্টটি রয়েছে সেটা পড়তে বলেছেন এবং কমেন্ট না পড়লে তিনি আমাকে মানে বিশাল ভয় দেখাবেন সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন এখানে। এছাড়া আমাদের সাথে এখানে রয়েছেন মিরন আখতার, লিখেছেন আওসম আমাদেরকে। এছাড়াও জয় রহমান পাভেল ঈদ মোবারক জানিয়েছেন ঈদ মোবারক। এছাড়াও মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ আমিন, এছাড়াও ফাহিম আমাদের এসএমএস আমাদের এখানে কমেন্ট করেছেন। এছাড়াও কমেন্ট করেছেন আমাদের এখানে মোহাম্মদ জাকারিয়া সহ আরো অনেকে। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio40। এছাড়াও আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদের এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি FORT 40, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। ইসমাইল রাজবাড়ি থেকে আমাদের এসএমএস করছেন, আরো অনেকে এসএমএস করছেন। আমরা এসএমএস আবারও ফিরে আসবো। আপাতত আমরা নেক্সট ঘটনায় যাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন বাবু ভাই। আমি বলেছিলাম যে আজকের এপিসোডটি একটি অন্যরকম করার আমাদের ইচ্ছা রয়েছে। সো আমরা একটা স্পেশাল একটা ঘটনা শুনবো তার কাছ থেকে, একটু বড় সড়ো একটা ঘটনা শুনতে চাই এবং আপনারাও আশা করবো আমাদের সাথে রয়েছেন। বাবু ভাই ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক রাসেল ভাই, ভালো আছেন তো? জি জি ভালো আছি ইনশাল্লাহ। চলে যাই আপনার ঘটনায়। আচ্ছা, এই ঘটনাটা আমাকে বলেছে পুনম। ঘটনা বলেছে এটা ওর নিজের লাইফের ঘটনা। তো ঘটনা শুরু করি রাসেল ভাই। ঘটনা হচ্ছে আজ থেকে প্রায় 7-8 বছর আগে পুনমের এক চাচি মারা যায় আর কি হসপিটালে। তো টাইমটা ছিল রাতে। ওর খুব ক্লোজ চাচি, ছোটকাল থেকে ওনার কাছে মানুষ হয়েছে, মানে ওর সাথেই থাকতো আর কি। তো যেটা হয়, রাতের বেলা হসপিটালে বসেছিল ওয়েটিং রুমে। তো এর আগে তার চাচিটা বেশ অসুস্থ ছিল, তো ওই সময়টাতে দেখা যাচ্ছে যে কিছুটা মানে অসুস্থতাটা বেড়ে যায় আর কি। তো হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং অনেকক্ষণ মানে মানে দেখা যাচ্ছে যে ডাক্তার কিছুক্ষণ তাকে ট্রিটমেন্ট দিয়ে একটু স্টেবল করার পর তাকে আপনার ওই ওখানে আর কি আপনার একটু নর্মাল করে রেখে দেয় আর কি। তো বলে যে এখন উনি আউট অফ রেঞ্জার, আপনারা বাইরে বসতে পারেন। তো যেটা করে পুনম ওরা মানে বাইরে চলে আসে এবং এক পর্যায়ে ওর সাথে যারা ছিল আত্মীয় স্বজন তারা বলে যে আমরা মানে চলে যাই, তুমি পরে আমরা আসবো, তুমি থাকো রাতে ওনার সাথে। তো ও রাতে ওই চাচির সাথে থাকে। তো একটা সময় বাইরে বসে থাকে, অনেকক্ষণ ঝুমোতে থাকে, টিভি দেখে এবং তো একটা সময় ও রুমে ঢোকে আর কি রাতের বেলা চাচিকে চেক করার জন্য কি অবস্থা। তো ওই এসে ঢুকে আপনার কেবিনের মধ্যে ঢুকে ও যেটা দেখে যে ঘরটা অন্ধকার, আপনার আলো খুব একটা নাই, মানে রুমের লাইট নেভানো, বারান্দা যে হালকা আলো আসছে সেটা আপনার ঘরের মধ্যে ঢুকছে এবং ঠিক জানালার নিচে একটা সোফা, পাশেই যে সোফাটা রাখা, সে সোফার মধ্যে কেউ একজন বসে আছে চাচি বিছানায়। তো ঢুকে একটু মানে শক খায় যে রুমের মধ্যে কে বসে আছে সোফার মধ্যে, এরকম কাউকে তো ঢুকতে দেখিনি, আর কেউ ঢুকলে লাইট বন্ধ করে কেন থাকবে। তো এরকমটা দেখে সে একটু শক খেয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তো দাঁড়িয়ে থাকা অবস্থাতে হঠাৎ করে ওই সোফার মধ্যে যে বসেছিল সে উঠে দাঁড়ায় একটু হাঁটতে থাকে এবং তারপরে ও সেন্সলেস হয়ে যায়। ওর আর কিছু মনে থাকে না যে ও হঠাৎ করে কি হলো, সেন্সলেস হয়ে যায়। তো যখন ওর হুঁশ ফিরে তখন দেখা যাচ্ছে যে সে একটা শুয়ে আছে, আপনার একটা বেডে শুয়ে আছে এবং তার ফ্যামিলি মেম্বার সবাই আশেপাশে। তাকে জিজ্ঞেস করছে যে কি ছিল, তুমি হঠাৎ করে তুমি কি ফেইন্ট হয়ে গেলা, এসেই চাচি তো মারা গেছে রাতে, মানে তোমার চাচি মারা গেছে। তো ও শুনে আরো ওইটা আপনার শকড হয়ে যায়, খুব শকড হয়ে যায় সে আপনার মানে প্রায় মানে তার অবস্থাটা যেটা হয় যে মানে যেটাকে বলে ট্রমাটিক অ্যারেস্ট, যেটা মানে ট্রমা অ্যারেস্ট, সেটা মানে খুবই অসুস্থ হয়ে যায় এবং তার মানে অবস্থাটার রিয়াকশনটা খুব খারাপ, যেটা হচ্ছে যে সে স্বাভাবিক পর্যায়ে আর আসতে পারতেছিল না।
তো যাক, এরকম করে রাতের বেলা যা হবার হয়। এবং পরবর্তী দিন সে যখন বাসায় যায়, তাকে বাসা নিয়ে যাওয়া হয়, সে তার রুমের মধ্যে শুয়ে আছে। হঠাৎ করে তাকে মনে হয় যে ওই সেম তার রুমের সোফার মধ্যে কে একজন বসে আছে, ওই যেরকম একটা শেপ অবয়ব। তো সেটা দেখে যে চিৎকার করে ওঠে, বাসার মানুষজন আসে, এবং তখন এরপরের ঘটনাটুকু সে শুনেছে তার আরেক রিলেটিভের কাছে, কারণ এরপরে সে স্বাভাবিক মানে বোধ জ্ঞান এসে ছিল না। সেই যেটা শুনে তার আত্মীয়ের কাছে যে ওই চিৎকার করার পর আত্মীয় শুনে ছুটে আসে, তখন তাকে এসে দেখে, সবাই এসে দেখে যে সে ছটফট করছে এবং তার শরীর পুরো শক্ত হয়ে গেছে, পা টান টান হয়ে গেছে, এরকম একটা অবস্থা। বাসার সবাই তাকে নর্মাল করার চেষ্টা করে যে কি হয়েছে, সে কোনো কথাই বলতে পারে না। এরপর এরকম অবস্থা চলে, ডাক্তার ডাকা হয়, ডাক্তার আসে, এসে বলে যে মানে সে কন্টিনিউসলি ছটফট করছে এবং তাকে নর্মালি খাবার দাবার দেওয়ার মতো অবস্থাও নাই। তো ডাক্তার তাকে বলে আপনারা তাকে স্পেশাল ট্রিটমেন্টে নিয়ে যান, হসপিটালে ভর্তি করেন এবং সেখানে আপনি তাকে রাখেন, কারণ আপনার বাসায় তাকে কন্ট্রোল করতে পারবেন, সে পাগলামি করছে। বলছে যে ডাক্তার বলতেছে যে সম্ভবত তার মেন্টালি কোনো সমস্যা হয়েছে, তার চাচি মারা যাওয়াতে সে কোনো ট্রমা অ্যাটাক হতে পারে। তো যাকে ওকে নিয়ে যাওয়া হয়, এবং সাধারণ হাসপাতালে কিন্তু এই ধরনের রোগী রাখে না। যেটাতে নিয়ে যায় সেটা হচ্ছে আপনার একটু মানে এই যারা নাকি আপনার মাদকাসক্ত বা এই ধরনের যারা হয় তাদের কাছে নিয়ে যায়, ওই ধরনের হাসপাতালে, মানে একটু মানে সরাসরি মেন্টাল হসপিটালও না, আবার আপনার এই যে রিহ্যাব টাইপের একটা হাসপাতালে, মানে যেটা নাকি খুব অবস্থা সম্পন্ন পরিবার নাই, যেটা কি আপনার খুব মানে না মানে কমন হসপিটাল গুলা না, ভালো একটা হসপিটালে, বাট তাদের এই ফ্যাসিলিটিস গুলো আছে, ওখানে ওকে নিয়ে যায়। কারণ তাকে খাওয়ানোর জন্য এই করার জন্য এই ধরনের হেল্প দরকার, এবং ডাক্তার নাকি তাকে কিছু হ্যালুসিনেটিং ড্রাগস দিয়ে তাকে নর্মাল করার চেষ্টা করে আস্তে আস্তে। তো পরবর্তীতে এটা হচ্ছে ওর রিলেটিভের কাছে ও শোনা, ও পরবর্তীতে সেই জিনিসগুলোর কিছু কিছু জিনিস রিকল করে বলছে তার আত্মীয়কে, যে ও যখন হাসপাতালে যায় এরপর থেকে নাকি প্রায় সে এই ধরনের জিনিস দেখতো। রাতের বেলা এরকম মনে করেন যে একটা ছায়ামূর্তির মতো বসে থাকতো, উঠে চলে আসতো এবং তাকে বলতো আমি তোমার চাচি, আমি তোমার চাচি, আমি মারা গেছি, বাট আমার জীবনে অনেক দুঃখ আছে, এই ধরনের কথা তাকে বলতো। আর ওকে বলতো যে তুমি এই জিনিসটা তোমাদের পরিবারে হবে, এই ধরনের কিছু ফোরটেলিং এসব জিনিস করতো ওকে, এবং ও এগুলো শুনতো, শুনে সেটার সাথে কথোপকথন করতো, এই ধরনের ব্যাপার স্যাপারে চলে গিয়েছিল। তো যখন এগুলো চলতে থাকে, তো ওর আরেক চাচা তখন আপনার সে থাকতো মানে বাংলাদেশের বাইরে, মানে মিডল ইস্টের কোথাও। তো তিনি আসেন, এসে এইসব ঘটনা শুনে বলেন যে আসলে তোমরা ওকে ওখানে ফেলে রাখছো, এটার থেকে তোমরা একটা আধ্যাত্মিক চিকিৎসা নেওয়ার জন্য। তো উনি এসে ওনার পরিচিত একজন হুজুরের কাছে আর কি কথা বলে ওকে নিয়ে আসার ব্যবস্থা করে। কিন্তু সে তখনও কিন্তু অ্যাক্টিং উইয়ার্ড, মানে শি ওয়াজ অ্যাক্টিং উইয়ার্ড, সে নর্মাল আপনার আচরণ করতো না, ছটফট না করলো, হাসতো, উল্টাপাল্টা কথা বলতো। এবং হুজুর তাকে দেখি বলে যে সে আসলে পজেশনের দ্বারা হয়েছে, কিছু সামবাডি পজেস্টার, এবং পজেশনটা কিসে হয়েছে এটা একটু আনকমন একটা ব্যাপার। অনেকে বলে, মানে হুজুর বলতেছে, এন্ড অ্যাকর্ডিং টু ওই হসপিটাল রেকর্ডে, যেই ক্যাবিনে নাকি তার চাচিকে রাখা হয়েছিল, সেই ক্যাবিনে নাকি একটা আপনার আত্মহত্যা করা মানে আপনার পেশেন্ট ওখানে রাখা হয়েছিল। তো বলতেছে সাম এন্টিটিস পজেস্টার, এবং তাকে এইসব জিনিস বলাচ্ছে। তো তখন হুজুর বলে যে আমি এটা ব্যবস্থা করতে পারি, বাট দ্য থিং ইজ হোয়াট, তাকে আপনার কিছু প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে, এই প্রসিজার তাকে ফলো করতে হবে, এবং তাকে সেই প্রসিজারের আন্ডারে নিয়ে যায়, আপনার সেখানে চিকিৎসা করা হয়। হুজুর বিভিন্ন মানের জিনিস করে এবং মোটামুটি তাকে একটা নর্মাল স্টেবল অবস্থায় নিয়ে আসা হয়। নিয়ে আসা হওয়ার পরে আস্তে ধীরে তার চিকিৎসা করে ওই জিনিসটার থেকে আস্তে আস্তে ভালো হয়। বাট সেই স্টিল কিছু কিছু সাফার করে। তাকে যেমন বলা হয়েছিল যে তার বিয়ে হবে না, এখনো মানে এই আপনার 7-8 বছর, মানে শি ওয়াজ ইনটু দ্যাট এজ, যে সময় মানুষ সাধারণত বিয়ে শাদী করে তখন হয় না, মানে এখনো নাকি সমস্যা হয় তার এইসব ব্যাপারে, এই আর কি। ওকে, অনেক ধন্যবাদ বাবু ভাই আপনাকে। আমরা পরবর্তী ঘটনায় আপনার কাছে আবারও ফিরে আসবো। আমি দেখতে পাচ্ছি রিপন খান আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে, এবং আমাদেরকে জাহাঙ্গীর ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন, এবং তিনি তার ওয়াইফ দুজন একসাথে শুনছেন। আমাদেরকে জিনিয়াস খুলনা থেকে এসএমএস করেছেন, শুনতে তার খুব ভালো লাগছে। মেহেদি আমাদের এসএমএস করেছেন বাসাবো থেকে। এছাড়াও জিসান মাহমুদ আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। মমো আমাদের এসএমএস করেছেন, লিখেছেন ভূত এফএম রক্স। এছাড়াও ফিরোজ রেজা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আলভি ঈদ মোবারক জানিয়েছেন সবাইকে। রিপন খান আমি এসএমএসটি পড়েছি অবশ্যই। নাজমুল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রমো। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জয় ইপিজেড থেকে। সুমন আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও সাজ্জাদ আমাদের এসএমএস করেছেন ঢাকা থেকে। আমির হুসাইন আমাদের এসএমএস করেছেন, এবং তিনি প্রথমবারের মতো ভূত এফএম শুনছেন আজকে। যারা প্রথমবারের মতো শুনছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, এবং আশা করছি যে আপনাদের ভালো লাগবে। আরো একবার জানিয়ে আমাদেরকে এসএমএস
SMS করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা ফেসবুকে কমেন্ট করতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti। আমরা আরো ঘটনা শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব এবং তারপর আবারও ফিরে আসবো। ইন দ্য মেন টাইম আমাদের SMS করতে থাকুন এবং ফেসবুকে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। নাটোর অঞ্চল আমি বলে দিচ্ছি। তো প্রতি এরিয়াতেই কিন্তু কিছু প্রত্যন্ত অঞ্চল থাকে আর কি। So, ওখানেও একটু ব্যাকডেটেড এরিয়া আর কি, গ্রাম অঞ্চলের ঘটনাটা। এটা হচ্ছে ঘটনাটা কথা আজ থেকে 6 থেকে 7 বছর আগে। বিষয়টা হচ্ছে এরকম, ওই গ্রামে একটা প্রবলেম শুরু হয়। প্রবলেমটা হচ্ছে এরকম যে নতুন কোনো লাশ কবর দিলে লাশটা হচ্ছে আপনার 2-3 দিনের মাথায় কবরের বাইরে পাওয়া যেত এবং একটু বিকৃত অবস্থায়। কিছু খেয়ে গেছে বা কিছু এরকম কিন্তু না, ওটা ভ্যান্ডালিজম, কেউ আর কি লাশটার ক্ষতি করে গেছে এরকম কাটাছেড়া অবস্থায়। তো প্রথমে এলাকার লোকজন ভাবে যে এটা হয়তো বা আধ্যাত্মিক কিছু বা জিন রিলেটেড ওর মানে নর্মাল কিছু না। তো তারা অনেকভাবে চেষ্টা করে এটা বোঝার জানার, কিন্তু তারা কোনো সলিউশন পাচ্ছিল না। ইভেন এলাকার হুজুরাও কিছু বলতে পারে না এই বিষয়টাতে। পরবর্তীতে তারা এটা পুলিশের শরণাপন্ন হন আর কি। তো পুলিশের শরণাপন্ন হওয়ার পরে পুলিশ যেটা করে যে রাতে ওয়াচ পোস্ট বসে আর কি। যেহেতু গ্রামের অঞ্চলের থানা, সো 2-1 লোক আর কি পাহারা দিত। ওরকম বহুদিন পাহারা দেওয়া হয়। পাহারা দেওয়ার পরে তারা দেখে যে না, আর ঘটছে না জিনিসটা, সো তারা হাল ছেড়ে দেয়। পরবর্তীতে আবার সমস্যাটা শুরু হলে এবার আর কি পুলিশ ডিটারমাইন্ড যে ধরতেই হবে, নাহলে তাদের তো আর কি রেপুটেশনের বিষয় হয়ে যাচ্ছে। তারা প্রথম যেটা লক্ষ্য করে যে রাতে মানে আপনার ফজরের আগে আগে কিছু একটা মানুষের মতো সে আসছে, এসে কবর খোঁড়ার চেষ্টা করছে। তো তারা প্রথম দিন থেকে ধরতে যায়, বাট ধরতে পারে না, সামহাও হাত থেকে বেরিয়ে যায়। আবার 2-3 দিন কোনো খবর নেই, আবার সেকেন্ড টাইম চেষ্টা করে। এবার পুলিশ যখন ধরতে যায় জিনিসটাকে মানুষের মতো আর কি, ধরেও ফেলে প্রায়, বাট হাত ফসকে বেরিয়ে যায়। তারা যেটা বলে তাদের ভাষ্য অনুযায়ী যে জিনিসটার শরীরটা পিচ্ছিল, মানুষের মতোই বডি স্ট্রাকচার, শরীরটা পিচ্ছিল এবং লোমশ। তো সেকেন্ড টাইম বের হয়ে গেল, এখন তো তারা বুঝে গেছে যে আবার আসবে। সো থার্ড টাইম তারা আবার ট্রাই করে। থার্ড টাইম ট্রাই করার পরে থার্ড টাইম যেটা করে যে তারা একটু সনাতন পদ্ধতি ইউজ করে। তারা অনেকটা শিওর ছিল যেটা মানুষ নাকি সুপার ন্যাচুরাল কিছু। তারা যেটা করে তারা জাল ইউজ করে, কারণ গ্রামে বলা হয় যে জাল দিয়ে অনেক কিছু করা যায়, জালের বুননের কারণে অনেক কিছু ধরা যায় আর কি। তারা জাল ইউজ করে। তো লোকটা যখন আসে আবার ঘোরার চেষ্টা করে, এবার জাল দিয়ে মানুষটাকে আটকানো হয় আর কি। তো আটকানোর পর জিনিসটাকে থানায় নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর দেখা যায় যে এটা একটা লোক, একটা মানুষ আর কি, বৃদ্ধ বয়স্ক মানুষ। সে কথাবার্তা কিছুই বলতে পারে না, 50-60 এরকম বয়স হবে। কথাবার্তা বলতে পারে না? কথা বলতে পারে না মানে হিউম্যান মানে মানুষ, বাট সে কথা বলতে জানে না, মানে পাগল, কোনো মানে ওয়ার্ডই সে উচ্চারণ করে না। কিছুই বলতে পারে এবং উদ্ভ্রান্ত অবস্থা, সে মানুষ চিনের এরকম একটা ভাব, মানে সে কিছু একটা ঘোরের মধ্যে আছে। তো এরপর লোকজনকে, এলাকার লোকজন ডাকা হয়। ডাকার পরে অনেক লোকজন আছে দেখতে কে কি। তো ওর মধ্যে একজন চিনতে পারে, গ্রামের লোক একজন চিনতে পারে এই লোকটাকে। এটা হচ্ছে তাদের পাশের গ্রামের খুব রিচ একটা ফ্যামিলি ছিল, প্রায় বেশ কিছুদিন আগে একটা রিচ ফ্যামিলি ছিল। এই ফ্যামিলিটা এখানে ওখানে নেই। তো এই ফ্যামিলির মেম্বার, এই ফ্যামিলিতে 2টা ভাই ছিল, এটা হচ্ছে বড় ভাই। তো আরেকটু রিসার্চ করে জানা যায়, তার ফ্যামিলি সম্পর্কে জানা যায় যে তাদের ফ্যামিলিতে আপনার অনেক প্রপার্টি থাকার কারণে অনেক রকম আপনার প্রবলেম ছিল, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। তো এই দ্বন্দ্বটা হওয়ার পরে সামহাও ছোট ভাই ব্ল্যাক ম্যাজিকের হেল্প নেয় তার বড় ভাইকে আর কি কিছু করার জন্য, যাতে সম্পত্তিটা সেই পায়। তো ব্ল্যাক ম্যাজিকটা করতে যে এটা কোন একটা প্রসিজার ছিল যেটা আপনার লাশ রিলেটেড, কবর এবং লাশ রিলেটেড। যেহেতু তারা ব্ল্যাক ম্যাজিকে ইউজ টু না, একটা পর্যায়ে ভুল করে ফেলার পরে তার ছোট ভাই যে তার আনএক্সপেক্টেড ডেথ হয়। আর বড় ভাইটা যে ইনার সাম সর্ট অফ সুপার ন্যাচারাল পজেশন বা যাই বলেন, এর কারণে ওনার মানে ব্রেন বিকৃত হয়ে যায় বা যেটাই বলেন, উনি মানে উদ্ভ্রান্ত অবস্থায় থাকেন এবং একদিন আসলে গায়েব হয়ে যান, মানে সুস্থ সবল অবস্থায় গায়েব হয়ে যান। তারপর থেকে অনেকদিন তার বেসিক্যালি খবর নেই। এই বহুদিন পর তাকে আর কি পাওয়া গেল। তো যাই হোক, তাকে আপনার ট্রিটমেন্ট করা হয়। তো প্রবলেমটা সলিউশন হইলো মোটামুটি, কোনো অসুবিধা নাই, তা নাই। তাকে আপনার কাস্টডিতে রাখা হলো, মানে সে করার মতো অবস্থায় নেই, মানে সে যে আবার লাশ বিকৃত করবে কোনো অবস্থায় নেই। পরবর্তীতে প্রবলেমটা আবার শুরু হয়।
এবার হচ্ছে পুলিশ আপনার চেক করতে বসে। চেক করতে বসলে বেসিক্যালি আওয়াজ পায়, কবর খোঁড়ার আওয়াজ পায়, যে দেখে হ্যাঁ, কবর কিছু অংশ খোঁড়া, বাট কেউ মানে ফিজিক্যালি মানুষ দেখতে পাচ্ছে না। অনেক কিছু ট্রাই করে যে কে করছে এটা ধরার জন্য, বাট আলটিমেটলি তারা ধরতে পারে না, তারা এবার ব্যর্থ হয়। তো বিষয়টা এলাকার মুরব্বীরা যেটা বলে যে এই স্পেসিফিক একটা কবর, বেসিক্যালি এটা পরে জানা যায় স্পেসিফিক একটা কবর নিয়েই হচ্ছিল। মানে আমাদের তো ইসলামের রীতি আছে যে একটা সার্টেন পিরিয়ড পর পর এক কবরে আর কি মানুষ কবর দেয়া যায়। গ্রামের কবর তো একদিকে অনেক মানুষকে কবর দেওয়া হয়। তো ওই কবর থেকে মাটি নিয়ে আপনার এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল। সো ওই মানুষটা আপনার প্রথমত পাগল হয়ে যায় বা সেইটার সঙ্গে ইনভলভ ছিল, তাকে যখন এখান থেকে সরায় নেওয়া হয়, ওই ব্ল্যাক ম্যাজিকের আপনার আমেজ বলেন বা যে এনার্জিটা বলেন, ওটা ওখানে থেকে গেছে, ওটা রিপিট হয়। এটা মানুষ করে না, বাট আদার। সেই ভদ্রলোক কি এখনো বেঁচে আছে? না, উনি বেঁচে নাই। উনি প্রায় 6 মাস 7 মাস বেঁচে ছিলেন, তারপর উনি মারা গেছেন। উনিও মারা গেছেন এবং ওনার বড় ভাইয়ের তো আগেই, বড় ভাই, ছোট ভাইয়ের করুণ পরিণতি হয়েছিল। তো আমরা অনেকেই মানে মাঝে মাঝে অনেকেই দেখি যে SMS করেন, অনেকে আমাদেরকে ইমেইল করেন, অনেকেই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক আগ্রহ, অনেক ইন্টারেস্ট, এবং আমার মনে হয় যে এটা ভালো কিছু না আসলে। মানে এটা যে কোনো কারণেই আপনি করুন না কেন, এটা আসলে ভালো কিছু না, এবং এটাতে আসলে এই দিকে আগ্রহ থাকাটা কোনো কাজের কথা না। এবং আমার মনে হয় যে এই কাজটা পরিহার করাই ভালো। এবং এই সমস্ত ব্যাপার আপনি যদি কোনো এই ব্যাপারগুলো নিয়ে এক্সপেরিমেন্টও করতে চান, তাহলে সেখানেও মনে হয় আপনাকে আমরা নিরুৎসাহিত করবোই। এবং আপনি যদি আপনার পরিচিত কেউ থাকে এবং এই সমস্ত ব্যাপারে ইনভলভ হতে চান, তাকেও সম্ভবত নিরুৎসাহিত করাই উচিত আমাদের মনে হয়। হ্যাঁ, সেটাই। যাই হোক, আমরা আবারও ঘটনায় যাব, তার একটু SMS পড়ি। আমাদেরকে দেবজ্যোতি SMS করেছেন এবং তিনি ভূত এফএম ইজ দ্য বেস্ট। আমাদেরকে আলভি SMS করেছেন এখানে, এবং তারা 12 জন মিলে সমুদ্রের পাড়ে বসে ভূত এফএম শুনছেন। আমাদেরকে নিরঞ্জন SMS করেছেন, আলমগীর আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে ঘটনাটা তিনি অনেক এনজয় করেছেন। আমাদেরকে সামিয়ন SMS করেছেন, সামিয়ন সাদ্দাম ময়মনসিং থেকে, জানিয়েছেন সবাইকে ঈদ মোবারক। জাহির আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলেছেন ভূত এফএম খুঁজে পান না তিনি ফেসবুকে। আমাদের যে পোস্টটি রয়েছে সেটির জন্য আপনাকে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে, টাইপ করুন www.facebook.com/radiofuর্তি, তাহলে আপনি পেয়ে যাবেন। আমাদেরকে রাজ্জাক তেজগাঁও থেকে SMS করেছেন, এছাড়া SMS করেছেন আমাদেরকে দিয়ান, আমাদেরকে শোভ SMS করে লিখেছেন নাইস স্টোরি, আমাদেরকে রোহান SMS করে বাবু ভাইকে ঈদ মোবারক জানিয়েছেন। আমাদেরকে বাবু যশোর থেকে লিখেছেন নাইস নাইস। এছাড়াও SH আবরার আমাদের SMS করেছেন এবং আমাদেরকে তার সঙ্গে রয়েছেন আরিফিন, অপু, রঞ্জিত, রাজু। আমাদেরকে এছাড়াও ব্ল্যাক শ্যাডো বয়েজ মিরবাগ মগবাজার থেকে SMS করেছেন। আমাদেরকে সাইফুল ডেমরা থেকে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে লুবানা। এছাড়াও অভিমানী সুমন আমাদের SMS করেছেন, তানহা SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন আরো অনেকে, DRZ আরফিন আমাদের লিখেছেন নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। আমাদেরকে এছাড়াও লিখেছেন এবং তিনি আরো ভয়ের ঘটনা শুনতে চান, লিখেছেন MG নোমান মাহি। আমাদেরকে শুভজিৎ লিখেছেন ফেসবুকে, একটু ফেসবুকের কমেন্ট পড়ছি, ঈদ মোবারক। আমাদেরকে এছাড়াও ডিস্ট্রয়েড দীপ্ত লিখেছেন ঈদ মোবারক। আমাদের এখানে এছাড়াও আরো অনেকে, খান আমাদের SMS করেছেন এবং তিনি SMS লিখেছেন এখানে, এবং তিনি গৌরীপুর থেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। এছাড়াও আমাদেরকে আরো অনেকে কমেন্ট করছেন। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofuর্তি। আর আপনি যদি আমাদেরকে SMS করতে চান, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে চলে যান bhutfm@radiofuর্তি.fm, এই অ্যাড্রেসটি আপনাকে মনে রাখতে হবে অবশ্যই। এবং এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। সেটি আপনার জানা হয়ে থাকলেও ভালো, যে সেটি আপনার জীবনে ঘটে থাকে তাহলে আরো ভালো। সেটি যদি আপনার মানে আপনি যদি দেশের বাইরে থাকেন, আপনি যদি রেকর্ড করে পাঠান তাহলে খুব ভালো হয়। এবং আপনার ঘটনাটি শুরুতে অবশ্যই একটু প্লিজ উল্লেখ করবেন যে আপনি ঘটনাটিকে স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আবারও বাবু ভাই, তার সেকেন্ড স্টোরিটা আমরা শুনে আসবো। আমাদের সাথে থাকুন। বাবু ভাই, আবারও ফিরে আছি আপনার কাছে, কেমন আছেন আপনি? ভালো আছে রাসেল ভাই। অলরাইট, আমরা চলে যাই ঘটনায়। আচ্ছা রাসেল ভাই, এই কাহিনীটা আমাকে বলছে খসরু ভাই নামে একজন। হ্যাঁ, বেশ আগের কাহিনীটা, মানে আজ থেকে হয়তো 20-22 বছর আগের ঘটনা।
তো খসরু ভাই উনি থাকতেন হচ্ছে মিরপুরের একটা জায়গায়। আচ্ছা। তো ওখানে উনি নতুনই উঠেছিলেন, মানে বেশ বেশ মানে নতুন উনি ওখানে উঠেন। তো ওরা রাত করে উনি যেখানে যেতেন আপনার প্রাইভেট টিউশনই করাতেন আর কি, ফিরতে ফিরতে রাত হয়ে যেত বাড়িতে। তো এক্সকিউজ মি। তো একদিন উনি এরকম রাতে গেছেন, তখন হচ্ছে আপনার ডিপ্রেশন হয়েছিল, মানে কোন একটা কারণে আপনার এই নিম্নচাপ হয়েছিল খুব, মানে আপনার বৃষ্টি এবং মেঘ করা আকাশে, খুব খারাপ অবস্থা আর কি। এই অবস্থায় খসরু ভাই আপনার ওনার টিউশনিতে যাবেন কিনা ভাবছিলেন, বাট ওনাকে ওনার যে বাসা উনি উঠেছিলেন ওই বাসা ওনার এক মানে আত্মীয়ের বাসা। তো তিনি বলেন যে তুমি যে যাচ্ছ বাইরে তুমি কিন্তু সাবধান, কারণ বৃষ্টি হচ্ছে গত 24 ঘন্টা, রাস্তাঘাট ডুবে গেছে, এখানে কিন্তু ডুবে গেছে, এই রাস্তা দিয়ে আসতে গেলে রাস্তায় তুমি পড়ে যেতে পারো বা পানিতে ডুবে যেতে পারো, সামথিং, বেশ পানি জমছে, কোমর পর্যন্ত পানি প্রায়। তো উনি বলেন আচ্ছা ঠিক আছে, তারপরও দেখি। তো ওনার যেতে হবে, বিকজ যেখানে টিউশনি করাতেন ওনারা মানে বেশ তখনকার সময় টাইট স্কেজুল থাকতো আর কি। টিচার যদি হাউস টিউটর আপনার টিউশনে বাদ দিলে সমস্যা করতো, এটা নিতে চাইতো না আর কি। তো যাক উনি যান আর কি, বিকালবেলা উনি বের হয়ে উনি যান। তো যাওয়ার সময় উনি প্রায় প্রায় কোমর পর্যন্ত পানি দেখেন এবং উনি ওই যে আপনার ভিজে টিজে একাকার হয়ে তারপর যান। তো উনি টিউশনি শেষ করে ওই সময় ওখানে পড়াচ্ছেন, তখনই অনেক বৃষ্টি হয়েছে এবং পড়ানো শেষ করা পর্যন্ত বেশ রাত হয়ে গেল, 10টা 10:30 বেজে গেছে। মানে উনি এবং ওই বৃষ্টির জন্য ওয়েট করে আর বেরোতে পারেনি। তো বেশ গভীর রাত্রে উনি বের হয়েছে এবং উনি এসে দেখে ওই যে মিরপুরে ওখানে বাস থেকে নামে। তো নেমে উনি যেখান থেকে যায় ওই জায়গাটার পাশে আপনার মাছের বাজার আর কি, মানে যেখান থেকে যায় আর কি। যে রাস্তাটা উনি পিক করছে, কারণ যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তাতে উনি ডুবে গেছিল, অল্টারনেটিভ একটা রোড, ডিটর রোড দিয়ে উনি ধরছে। তো ওখানে বাজার এবং মাছের বাজার, বেশ শুটকি টুটকি বিক্রি করতো আর কি, বেশ নোংরা একটা অবস্থা। ওই জায়গাটা একটু একটু উঁচু আছে আর কি, ধরেন মানে আপনার হাঁটুর নিচে পানি যেতে পারবে। তো উনি যখন ওরকম যাচ্ছে, তো উনি হেঁটে হেঁটে যাচ্ছে ওই পানি দিয়ে, এবং অন্ধকার, আপনার কোনো আলো নাই রাস্তার মধ্যে, খুব খারাপ অবস্থা, লাইট ধরেন দূরে ফিউজ, খুব অল্প আলো। তো যাওয়ার পর ওই বাজারের কাছে যখন আসছে তখন ওনার শরীরটা কেমন যেন একটা আপনার মানে ভার হয়ে গেছে কেমন জানি। তো এই সময় উনি দেখে যে একটা বুড়ি আর একটা কুকুর বসা, মানে কুকুরটা আপনার বসে আছে, কুকুরটার রং হচ্ছে আপনার বেশ কালো টাইপের, এবং সাথে একটা বুড়ি ডার্ক অন্ধকারে। বুড়ি বুঝছে কারণ বসার ভঙ্গিতে আর কি, যেভাবে বসে আছে দেখে মনে হচ্ছে একটা বুড়া মানুষ। তো উনি ভাবতেছে হয়তো ওই যাওয়ার জায়গা নিয়ে ওখানে বসে আছে। তো এই পাশে পানি, বাম পাশে ডান পাশে উনি যাবে, উনি তখন বলতেছে যে কুকুরটাকে সাউন্ড করতেছে উনি, কুকুরটা সরতেছে না, ওই চুপচাপ বসে আছে। বুড়িটার সাথেও উনি যখন তাকাইছে উনি মানে ও বলতেছে এই যে সরেন এখান থেকে, কি সেই যাবো এখান থেকে। তো বুড়িটা করছে কি, ফট করে ওনার দিকে তাকাইছে, তাকায় বলছে কি কুকুর নিয়ে যা সাথে, এরকম ওনার একটা কথা বলছে। তো উনি বেশ ওই কথাটা শুনের মধ্যে কণ্ঠের মধ্যে কিছু একটা ছিল যেটাতে ওনার শরীরটা বেশ মানে ঝাঁকি খেয়ে উঠছে আর কি, মানে উনি মানে বেশ কেমন জানি বাজে ফিল করছে কণ্ঠটা। এবং বুড়ির চেহারাটাও বলে বেশ কদাকার টাইপের ছিল, মানে অন্ধকারে দেখতেছে সেটা বিভৎস লাগতেছে ওনার কাছে। তো এটা বলে নাকি বুড়িটা আপনার মানে কোনো মতে মানে উঠে দাঁড়ায় কোনা দিয়ে সরে চলে গেছে এক সাইডে পায়ে দিয়ে, কিন্তু কুকুরটা আপনার দাঁড়ায় আছে, কুকুরটা সরতেছে না। তো উনি ডিসাইড করলো যে আমি যখন দাঁড়ায় থাকলে হবে না, আর ওনার কাছে অস্বস্তি লাগছে, উনি হাঁটা দিচ্ছে, কুকুরের পায়ে দিয়ে হেঁটে চলে গেছে। যাওয়ার সময় কুকুরটা ওনার শরীরে একটা স্পর্শ লাগছে, আর কুকুরের গায়ের সাথে লাগছে। তো যাক উনি যাচ্ছে, তাকায় দেখলো কি পরে কুকুরটা নাই ওখানে, যেখানে ছিল কোনো কুকুর নাই। তো উনি ওই পায়ে দিয়ে অল্প যে হাঁটু মানে কোনোই পানি এরকম করে মানে আপনার গোড়ালি পর্যন্ত ডুবাই উনি আস্তে আস্তে বাসার কাছে আসে এবং আপনার কাদা টাদা ছেলে বাসায় যায়। সেই রাতের বেলা উনি আপনার লাইট টাইট জ্বালায় রুমের মধ্যে থাকে, ফ্রেশ হয়। তো ফ্রেশ উনি আসে, চরম বৃষ্টি হচ্ছে। তো উনি এক পর্যায়ে ঘুমায় যান আর কি। ঘুমায় যাওয়ার পরে ওনার রাত্রেবেলা মানে বেশ গভীর রাতে উনি বৃষ্টি হচ্ছে এবং কি জন্য যেন ঘুম ভেঙে যায় ওনার। তো ঘুম ভেঙে উনি যেটা দেখে যে ওনার হাতটা পড়ে পাশে, মনে হয় কম্বলের মতো। কম্বলটা হচ্ছে আপনার যেমন এক ধরনের পশমি কম্বল ইউজ করে দেবেন রাসেল ভাই, বেশ মোটা পশমওয়ালা, ঠিক আছে, জাস্ট লাইক দ্যাট। উনি চিন্তা করে ফার্স্টে আমার বিছানায় কোনো কম্বল নাই, ছিল কাঁথা, যে ঘরে উনি ওটা টিনের ঘর, পশমি কম্বল ওখানে ছিল না। উনি হাত দিয়ে একটু করে পরে দেখে যে কম্বলটা ওঠানামা করতে, ইটস লাইক নিঃশ্বাস নিচ্ছে, মানে ওটা জীবন্ত কোনো প্রাণী। এবং উনি ফট করে পিছিয়ে মানে ভয় পেয়ে ফট করে পায়ে দেখে যে ওনার পাশে একটা কুকুর শোয়া বিছানায়। এবং উনি মনে করেন যে মানে ওনার নার্ভাস ব্রেকডাউন হওয়ার মতো একটা অবস্থা হয় ভয়ে। তো উনি লাফ দিয়ে উঠে যে রুমের লাইট জ্বালায় দেখে যে রুমের মধ্যে কিছু নেই, ওনার বিছানায় কিছু নেই। খুব ভয় পায়, পানি খায়, আবার উনি আপনার ঘুমানোর চেষ্টা করে, বিছানায় শোয়, কিন্তু ওনার এই ফিলিংসটা যায় না। তো এরপর থেকে ওনার যেটা হয়, ওনার এই রুমের মধ্যে উনি মাঝে মাঝে ঘুমের থেকে এই ফিলিংসটা পায়,
তারপর ওনার গেট আছে না, দরজা, ওনার রুমের দরজার মধ্যে আঁচড় কাটা শব্দ পায় কুকুরের এসে। এবং ওনার নাকি এই যে এত বছর যে জীবন কাটতেছে এর মধ্যে উনি মাঝে মাঝেই এই কুকুরটাকে উনি পায়, এবং এই ধরনের এই ঘরঘর সাউন্ড, আপনার এই যে কুকুর সব শব্দ টাইপের জিনিস, সেটা ওনার জীবনে ঘটতে থাকে। এটা ওনাকে ছেড়ে যায় নাই, এবং উনি যতই চেষ্টা করছে বা উনি অনেকের সাথে আলাপও করছে, এবং ওইরকম সলিউশন কেউ দিতে পারেনি। কেউ বলছে হয়তো তোমার সাথে এমন কিছু, মানে ওই দিন দেখা হয়েছিল যেটা তোমার জন্য খুব খারাপ একটা মানে হয়ে গেছে আর কি, তোমার সাথে একটা ফেট, এটা একটা ফেট, সাম এন্টিটিস গট ইনটু ইউ অর সামথিং লাইক দ্যাট, অথবা ফলোইং ইউ। এবং এই জিনিসটা উনি এখনো নিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, বেশ অন্যরকম একটা ঘটনা। যাই হোক, আমরা আবারও চলে যাব আমাদের কিছু এসএমএস এবং তার আগে জানিয়ে দিই, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, চলছে ভূত এফএম। আমি রাস্তায় আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম। এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন একটু অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আমরা মানে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি আপনাদেরকে আরো বেশি ভালো ঘটনা উপহার দেওয়ার জন্য। এবং আমরা এখন আগে যেরকম সহজেই ঘটনা বাছাই করা যেত, এখন আরো বেশি কঠিন হয়ে গেছে কিন্তু ঘটনা বাছাই করাটা। এবং আমরা চাচ্ছি যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আপনাদের এলাকায় গিয়ে আমরা সরাসরি সেখান থেকে প্রোগ্রাম করব। এবং সেটা এই মাসে শুরু হবে। কেন এই মাসে শুরু হবে? এই মাসটার একটা বিশেষত্ব আছে, এটা অগাস্ট মাস। এবং আপনারা যারা সব সময় আমাদের সঙ্গে রয়েছেন তারা নিশ্চয়ই ভুলেননি যে এই অগাস্ট মাসেই 2010 সালের 13 আগস্ট আমরা শুরু করেছিলাম ভূত এফএম, এবং শুরু হয়েছিল ভূত এফএম এর পথ চলা আপনাদের হাত ধরে, এবং এখন পর্যন্ত সেই পথ চলা অব্যাহত রয়েছে। এবং আপনারা যদি সাথে থাকেন তাহলে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই। এবং এই মাসেই শুরু হয়ে যাচ্ছে আমাদের সেই আউটডোর থেকে সরাসরি আপনাদেরকে ভূত এফএম উপহার দেবার ব্যাপারটি, এবং সেটা খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। আপনারা এর মধ্যেও যারা এখনো, আমরা অলরেডি যদিও জায়গা সিলেক্ট করে ফেলেছি, তারপরে আমরা অ্যাপ যেহেতু রেগুলার করবো এটা, সুতরাং আমাদের প্রচুর এরকম ইনফরমেশন দরকার যে কোন জায়গাটা হন্টেড, কোথা থেকে আমরা ভূত এফএম সরাসরি মানে একদম সম্প্রচার করতে পারি। এবং বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত জায়গায় প্রচুর ঘটনা রয়েছে, মানুষের মুখে মুখে যে জায়গায় ভয়ের ঘটনা, সেই সমস্ত জায়গা থেকে বেসিক্যালি আমরা করতে চাই। এবং আপনারাই, অর্থাৎ আপনারা যারা এলাকাবাসী রয়েছেন তারাই অংশগ্রহণ করবেন ভূত এফএম এবং জানাবেন আপনাদের এলাকার সেই ভয়াবহ, রোমহর্ষক, ভয়ঙ্কর সব ঘটনাগুলো। আমরা খুব দ্রুতই আপনাদের কাছে আসব, এবং সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই ইমেইল করে জানাতে হবে আপনার এলাকার বর্ণনা সহ, এবং আমরা কোথা থেকে সেটা করতে পারি, মানে কি ধরনের পরিস্থিতি সেটা আমরা জানতে চাই আপনাদের কাছে। মানে একদম আমরা যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। যাই হোক, আমাদেরকে ইমেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি একটু মনে রাখতে হবে বা লিখে ফেলতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhuteFM@radio40.fm। আর এসএমএস দেখতে পাচ্ছি এখনো আসছে অনেক। ফাহিম আমাদের এসএমএস করেছেন, লিখেছেন সুপার স্টোরি। এছাড়া আমাদেরকে মাহমুদ এসএমএস করেছেন শান্তিবাগ থেকে, মেহেদি বাসাবো থেকে এসএমএস করেছেন, বাবু স্টোরিটা জোস। ফয়সাল লিখেছেন ভূত এফএম রক্স। এছাড়াও রাকিব আমাদের এসএমএস করেছেন ভূত এফএম অসম লিখেছেন। নীরব লিখেছেন যে বরিশাল থেকে তিনি, এবং ফরহাদ লিখেছেন আই লাভ ভূত এফএম। জয় হাই জানিয়েছেন সবাইকে, এবং তিনি ভয় পাচ্ছেন। হেমা আমাদের এসএমএস করেছেন এবং তিনি ইমপ্রেসড সেটা জানিয়েছেন। সিরাজুল এবং সুমন আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন সাদিয়া ঢাকা থেকে, তিনি একা লাইট বন্ধ করে ভূত এফএম শুনছেন। আর যে আজম খান আমাদের সাথে রয়েছেন, এবং আমাদেরকে তিনি বলছেন যে তার বেশ ভয় লাগছে, সেটা তিনি জানিয়েছেন। আমাদেরকে মিলাদ এসএমএস করেছেন, এখানে জিহাদ আমাদের এসএমএস করেছেন কেরানীগঞ্জ থেকে, লিখেছেন ভূত এফএম রক্স। নিশা আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন। জেরিন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রাসেল ফ্রম মোলাতি। এছাড়া আমাদের নিলয় লিখেছেন যে হাবিব ভাই এবং বাবু ভাই, তারা জাস্ট অসম আমাদেরকে লিখেছেন মোহাম্মদপুর থেকে। আমরা জানি যে দুজন মানুষই অনেক জামাতে পারেন, দুজনই অনেক কুল এই সমস্ত ঘটনা বলার ব্যাপারে। সো আমরা আজকের এই এপিসোডটা আসলে স্পেশাল করতে চেয়েছি। আরো অনেকে আপনাদের যেটা অপেক্ষা করছেন তাদের ঘটনা নিয়ে, কিছুক্ষণের মধ্যে তারা আপনাদের সাথে আসবেন। এর মাঝখানে একটা ছোট্ট ব্রেকও নেবো আমরা, তারপরে আমরা একটা অডিও ক্লিপ শুনবো, যেটা আসলে অনেকদিন ধরে এই সময়ের অভাবে প্লে করা হয়নি। আজকে ইনশাল্লাহ প্লে করার সুযোগ পাবো, আমি জানি না, তারপর খুব তাড়াহুড়া হয়ে যায়। অডিও ক্লিপ যেদিন বেশি থাকে সেদিন খুব তাড়াহুড়া হয়ে যায়। শোভন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি রাকিব, এছাড়া আমাদেরকে হ্যারিস এসএমএস করেছেন, আরো অনেকেই আমাদের এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, ফেসবুকে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি
আছে অনেকেই। এবং আপনিও যদি ফেসবুকে কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। এখানে আমাদেরকে ইমরান এসকে শুভ্র লিখেছেন যে লাইফ স্টোরি, আমাদেরকে আতাউর রহমান লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদেরকে রাসেল ফেসবুকে লিখেছেন যে ঈদ মুবারক ভূত এফএম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে ডেভিড জেমস লিখেছেন ডিফারেন্ট স্টোরি। আমাদেরকে এছাড়াও মারুফ এখানে লিখেছেন যে খুব ভালো লাগলো। এছাড়াও আমাদেরকে দেলোয়ার হোসাইন চট্টগ্রাম থেকে লিখেছেন ঈদ মুবারক। এই কমেন্টগুলো কিন্তু আপনারাও পড়তে পারবেন। আমাদেরকে এছাড়াও নাজিম উদ্দিন SMS করেছেন এবং তিনি লিখেছেন যে রাসেল ভাই আপনি ভয় পান না, আমি আছি। ভয় পেন না, আচ্ছা ভয় পেন না এটা বলছেন আর কি। আরমান আমাদের SMS করেছে আরমান হোসাইন এবং তিনি বলছেন যে হাবিব ভাই সেকেন্ড স্টোরিটা, SMS না এটা কমেন্টই করছি, হাবিব ভাই সেকেন্ড স্টোরিটা জোস। আমাদেরকে এছাড়া আরো অনেকেই কমেন্ট করছেন, আপনিও কমেন্ট করতে চাইলে আমি তো বলে দিচ্ছি একটু অ্যাড্রেস। আমরা একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। তবে ফিরে আসবো যখন তখন অবশ্যই একটা অডিও ক্লিপ নিয়ে ফিরে আসবো এবং তারপরে আবার আমরা নতুন অতিথি নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM. The night comes alive. Hello Russell bhai, and hi to all the listeners whoever is listening to this. আমার নাম সালিম। আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে, যেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি তখন ইস্কারনে থাকতাম, ইস্কারন অফিসেস গার্ডেন কোয়ার্টারে। ঘটনাটা ঘটে আমার সাথে 2008 এর দিকের একটা ঘটনা, 8 এর নভেম্বরের দিকে একটা ঘটনা। তো বেসিক্যালি আমি আর আমার এক বোন, আমার চেয়ে বড় 6 বছরের, এবং আপুর বিয়ে হয়ে গেছে, আপু থাকে আমেরিকায়, এবং আমি, আমার মা আর আমার বাবা থাকতাম সরকারি ওই ইস্কারন অফিস কোয়ার্টার গুলিতে তখন। তো আমি যে ঘটনাটা শুরু করতে চাই, সেই ঘটনাটা আমার সাথে আসলে বেসিক্যালি ঘটছে কারণ আমি তখন জিনে বিশ্বাস করতাম না। ছোটবেলা থেকে আমি অনেক ভূতের ঘটনা শুনছি, অনেক কিছু দেখছি, মুভিজও দেখছি, অনেক স্কেরি মুভিজ অনেক কিছু দেখছি, কিন্তু কখনো আমার জিন আমি সামনাসামনি দেখিও নি, অথবা এমনি গল্পে শুনছি যে জিন আছে, আমিও শুনছি জিনের গল্প, কিন্তু সামনাসামনি যে জিনকে কখনো উইটনেস করবো সেই সৌভাগ্যটা অথবা সেই দুর্ভাগ্যটা আমার এখনো হয় নাই। তো যেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা বেসিক্যালি আমাদের সাথে ঘটে আমাদের যে নানা সাইডে থেকে, যে বগুড়াতে যে আমাদের বাসা, আমাদের নানার বাসা হচ্ছে বগুড়ায়। তো প্রায় আমি আমার মাকে নিয়ে বগুড়ায় চলে যাই। ওখানে আমাদের অনেকেই ছোট মামারা থাকে। তো একটা ছোট মামা, সবচেয়ে যে ছোট মামাটা আমাদের, ওনার মামার একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডটার নাম হচ্ছে আক্তার মামা। তো আমরা ওনাকে ডাকি আক্তার মামা বলে, এবং মামাটা আমাদের দুই সম্পর্কে মামা আর কি, কারণ আমরা জাস্ট আমাদের যেহেতু ব্লাড রিলেটিভ না, কিন্তু আমরা ওনার সাথে অনেকভাবে পরিচিত এবং আমাদের সাথে অনেক ভালো খাতির আছে আমাদের ইন্টার ফ্যামিলির সাথে, কারণ সবাই বলে যে ওনার কাছে জিন আছে, এবং উনি প্রায় আসর করে ফ্যামিলি এসে, বাসায় ফ্যামিলিতে এসে, যে কোনো ফ্যামিলিতে যে ফ্যামিলির কোনো প্রবলেম হচ্ছে ফাইন্যান্সিয়ালি অথবা মেন্টালি অথবা সাইকোলজিক্যালি অথবা তাদের কোনো একটা কারণে তাদের কোনো প্রবলেম হয়েছে, তখন উনি এসে ওনার জিনকে ডেকে উনি আসর করায়, এবং আসর করায় ওখানে উনি মানুষজনদেরকে হেল্প করে। জিনটা কিন্তু খারাপ না, ভালো, কিন্তু সবাইকে হেল্প করে এবং উনি মানুষদেরকে ওখানে হেল্প করে। তো ওই যেহেতু আমাদের মামা আমার মাকে এই কথাটা বলছিল যে আমার এরকম একটা ফ্রেন্ড আছে আচ্ছা মামা, তুমি যদি চাও তাহলে মাঝে মধ্যে কখনো যদি কোনো কারণে কোনো জিনিসের প্রবলেম হয় তাহলে তুমি ওকে ডাকতে পারো, একটা আসর বসাতে পারো। তো আমার মা আবার এগুলো জিনিসে ছোটবেলা থেকে আমি দেখে আসছি, আমার মাকে এগুলো জিনিসে অনেক বিশ্বাস করতে, আম্মা এগুলো জিনিসে অনেক বিশ্বাস করে। আব্বা আবার এরকম না, আব্বা আবার এত কিছু জিনিস অনেক বিশ্বাস করে না। তো আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে নভেম্বরে ঘটে যাওয়া একটা ঘটনা, যখন আমার বোনের সাথে আমার দুলা ভাইয়ের একটা ঝগড়া চলতেছিল। তো আপুর বেসিক্যালি এমন একটা ঝগড়া চলতেছিল যে আপুর মানে ম্যারেজ লাইফ নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড একটা পজিশনে ছিল। আপু একটা ফেজে ছিল এবং দুলা ভাই একটা ফেজে ছিল, দুজনেই একটা ফেজে ছিল। ম্যারেজ লাইফের একটা ফ্রাস্ট্রেশন ফেজ ইউজুয়ালি সবারই যায়, তো তাদেরও গেছে। তখন ওই সময়টায় আম্মা চিন্তা করছে যে যেহেতু আমরা নিজেরা রিজলভ করতে কিছু পারতেছি না বাংলাদেশ থেকে বসে, আর ওরা ওখানে বসে আছে এবং ওখান থেকে ঝগড়া করেছে, মাঝে মাঝে ইউজুয়ালি ফোন দিয়ে চিল্লাচিল্লি করতেছে, তার চেয়ে আমরা এখন এখান থেকে ঢাকাতে এমন কিছু কি করা যায় নাকি যেটাতে ওদের ম্যারেজ লাইফে হেল্প হয়। তো স্বাভাবিকভাবেই আমরা আক্তার মামাকে খবর দিলাম। আক্তার মামা আমাদের ইস্কাটনের বাসাটায় আসলো এবং আক্তার মামার হাতে দেখলাম একটা আয়না আছে। তো যেদিন আক্তার মামা আমাদের বাসায় আসলো সেদিন আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং বাসায় কেউই নেই, আমি, আম্মা, আব্বা আর আমাদের একটা বয়স্ক বুয়া ছিল, যে বুয়াটাকে আমরা ডাকতে নিতেছি বুড়া বুয়া বলে।
কারণ বয়স্ক বুয়া, এবং বুয়াটা অনেক বয়স্ক, প্রায় অ্যারাউন্ড 87 হবে, এবং উনি আমাদের বাসা থেকে একদম ছোটবেলা থেকে, আমি জন্মের পর থেকে আমাদের বাসা থেকে কাজ করছে। তো ইটস বিন অনেক বছর হয়ে গেছে, প্রায় অ্যারাউন্ড 20 ইয়ার্স উনি আমাদের বাসায় আছে। তো এই চারজনই আমরা ছিলাম, এবং বাসা থেকে ছিল না, তো তখন আক্তার মামা আসছে, এবং আক্তার মামার হাতে দেখি একটা ছোট পকেট আয়না, যে আয়না দিয়ে ইউজুয়ালি মানে মেয়েরা ইউজুয়ালি কিছুক্ষণ পর মেকআপ করার সময় পকেট আয়না যেরকম ইউজ করে ওরকম একটা আয়না। তো আমি ওটা দেখার পর মামাকে জিজ্ঞেস করলাম যে মামা এই আয়নাটা কি মামা, এই আয়নাটা তো আমি আমাকে দেখতেছি, আপনি এই আয়না বের করে খালি দেখি আয়না নিয়ে ঘুরতেছেন, আমাদের বাসায় যখন এসে ড্রয়িং রুমে বসে আছে প্রায় দেখি আয়নাটা বের করে তাকায় আছে। তো তখন বলছে এই আয়না থেকে আমি আপাকে দেখতে পাই। তো বেসিক্যালি আমি যেটা জানতে পারলাম যে ওনার কাছে যে জিনটা আছে সেই জিনটাকে আমাদের সমর্থন করতে হবে আপা বলে, এবং আপা আমরা বলতেছি বিকজ ওই জিনটা অনেক বছর বয়স, প্রায় 1500 বছর বয়স ওই জিনের, এটা আমরা শোনার কথা। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি তখন নিজে আয়নাটা একটু নিজেকে দেখলাম, দেখি যে আমি আমাকে দেখতে পাই, কিন্তু আমি কিছু দেখতে পাই না ওখানে, ইটস জাস্ট আ নর্মাল মিরর। কিন্তু উনি বলতেছে যে উনি বলে আপুকে দেখতে পাই ওখানে। তো যাই হোক, এসে আমরা ড্রয়িং রুমে, আমাদের ড্রয়িং রুমে তখন লাইট জ্বালায়, সবাই মিলে বসলাম, আব্বা আম্মা আমি আর আক্তার মামা আমাদের সবাইকে বলছে যে আপনারা সবাই সেপারেট সেপারেট সূরা পড়বেন। আমাকে বলছে যে তুমি কুল হু আল্লাহু আহাদ পড়বা। তো সূরা কুল আমি পড়ছি 400 বারের মতো। আম্মা অন্য একটা সূরা পড়ছে, আব্বাও অন্য একটা সূরা পড়ছে। তো সূরা যখন আমি পড়তেছিলাম তখন এই মামাকে কিছুক্ষণ পর সূরা পড়ে আমি জিজ্ঞেস করতেছিলাম যে মামা আপা কি আসছে? তো বলছে না, আপা যখন আসবে তখন তোমরা বুঝবা। আর আমাদের বেসিক্যালি মেইন একটা মেইন রুমটা ছিল মাস্টার বেডটা, যেটা মাস্টার বেডের পাশে একটা রুম ছিল, যে রুমটা আমার রুম, এবং তার পাশে আরেকটা ছোট একটা রুম ছিল, যে রুমটা ছিল গেস্ট রুম, এবং গেস্ট রুমের পাশে হচ্ছে ড্রয়িং রুম। তো বেসিক্যালি আম্মা বলছে যে আপাকে যে আনবো, আপাকে কোন রুমে এনে বসাবো এবং আসরটা কোন রুমে হবে। তো আমরা পরে ডিসিশন নিলাম যে আসরটা গেস্ট রুমে হবে, এবং গেস্ট রুমে আমি যেয়ে দেখলাম যে গেস্ট রুমের ভিতরে কিছু নাই, যেহেতু আমাদেরই বাসা। তো আমি গেস্ট রুমে, আমাদের বাসার মধ্যে একটা ছোট ট্রাঙ্ক ছিল, একটা কম্পিউটার টেবিল ছিল, কারণ আমার কম্পিউটার টেবিলটা আমি আমার রুমে রাখতাম না, ওটা গেস্ট রুমে রাখতাম, কারণ আমি ইউজুয়ালি গেস্ট রুমে মাঝে মধ্যে থেকে যেতাম, আমার রুমে এত বেশি যেতাম না, কারণ কম্পিউটার ইউজ করলে গান শুনতাম রাত্রে, যেহেতু মাস্টার বেডটা পাশে সেহেতু কম্পিউটারটা ওখানে রাখা ছিল। তো বেডটা ওখানে রাখা ছিল, একটা বেড ছিল, একটা ট্রাঙ্ক ছিল, কম্পিউটার টেবিলটা ছিল, তো আর কিছু ছিল না। তো আমি গেস্ট রুমের ভিতরে যে গেস্ট রুমের দরজাটা তখনও বাইরে, মানে মেইন দরজা যেটা দিয়ে গেস্ট রুমে ঢুকে, সেই দরজা দিয়ে আমি ঢুকে ওখানে জায়নামাজ আর একটা তসবিহ দেখে আমি চলে আসছি, কারণ আমি জানি ওই রুমে আসর হবে। দিয়ে আমি বাইরে দাঁড়ায় আছি, এবং ওই বাইরে এক্স্যাক্টলি বাইরে মানে একদম দরজা থেকে এক পা বাইরে, খালি এক পা ভেতরে দিলে আবার ওই রুমটাতেই আমি আবার ঢুকবো, ওইরকম বাইরে আমরা দাঁড়ায় আছি। আমি দাঁড়ায় আছি, আব্বা দাঁড়ায় আছে, আম্মা দাঁড়ায় আছে, আক্তার মামা দাঁড়ায় আছে, এবং আক্তার মামার হাতে তখন আয়নাটা আছে, এবং প্রায় কয়টা বাজে, সন্ধ্যা 7:30টার মতো তখন বাজে। তো তখন মামা বললো সব রুমের লাইট তুমি অফ করে দাও, সব রুমের লাইট। তখন আমাদের আমার আব্বা সব অফ করে দিল সব রুমের লাইট। তো তখন অ্যাকচুয়ালি আমার ভয় লাগতেছিল না, কারণ তখন আমার বাবা মার সাথে ছিল, আক্তার মামার সাথে আছে, এবং তখন আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে যে কখনো আমি প্রথমে আমার লাইফে যেটা কখনো দেখিনি সেটা সামনাসামনি আমার সামনে দেখতে পাবো। তো এরকম একদমই। আর আমরা বুড়ো বউকে বলে দিয়েছিলাম যে আপনি ঘুমায় যান, কারণ আপনার বয়স হয়ে গেছে, প্লাস আপনার শরীর খারাপ হয়ে যায়। উনি ইউজুয়ালি সন্ধ্যার দিকে হলেই উনি ঘুমায় যেত, উনি আবার রাত্রে ডিনার করার জন্য উঠতো, ডিনার করে উনি আবার ঘুমায় যেত। তো ওনাকে আমরা তাড়াতাড়ি ঘুম পাড়াই দিচ্ছি, উনিও চলে গেছে ঘুমাইতে। আমরা 3-4 জন বাইরে দাঁড়ায় আছি, আমি, আব্বা আম্মা আর আক্তার মামা। তা আক্তার মামা অন্ধকারে আয়নাতে বলতেছে যে আপা আপনি এখন আসেন। তখন আমরা সম্পূর্ণ সব রুমের লাইট অফ করে দিছি। তখন উনি বলতেছে যে আপা আপনি আসেন। তারপরে আপা কোনো শব্দ নেই, কিন্তু রুমে কিন্তু সম্পূর্ণ লাইট অফ, আমি বাইরে, আব্বা বাইরে, আম্মা বাইরে, এবং আক্তার মামা আমার পাশে, এবং সবাই আমরা প্রায় 2টা খালি পা দূরে, 2 পা দিলেই আমরা রুমের ভিতরে আবার ঢুকে যাবো, এবং রুমে কিচ্ছু নাই। রুমে একটা খালি ট্রাঙ্ক, যে ট্রাঙ্কটা আমরা মাত্র রাখছিলাম শিফটিং এর কারণে, একটা আলমারি আছে, কম্পিউটার টেবিল আর একটা খাট, এবং ওখানে আর কিছু নাই। কিন্তু জানলাগুলি যেগুলো আছে সেই জানলাগুলি সবগুলি বন্ধ, কারণ আমি নিজের রুমের ভিতরে দেখে লাইট জ্বালায় সবকিছু চেক করে তসবিহ রেখে এবং জানামাজ রেখে বের হয়েছি। তো ভালো কথা। কিছুক্ষণ পরে যখন কোনো শব্দ হচ্ছে না, তখন কয়েকবার আসে মামা বলছে আপা আপনি আসেন, আপা আপনি আসেন, আপা আপনি আসেন। তো কোনো শব্দ হচ্ছে না। তো আমি তো অলরেডি এর মধ্যে আমার 400 বার সূরা কুল পড়া হয়ে গেছে। তো আমি চিন্তা করতেছি যে কি ব্যাপার, কিছু হচ্ছে না কেন। আব্বা আম্মাও একদম বাইরে দাঁড়ায় আছে, একদম বাইরে দাঁড়ায় আছে দরজার পাশে। এরকম বলতে বলতেই হঠাৎ করে আমাদের যে মেইন দরজাটা, যে দরজাটা দিয়ে গেস্ট রুমে ঢুকে, সেইটার যে দরজার একদম বাইরে আমরা দাঁড়াইছিলাম, সেই দরজাটা একদম ভিতরে কোনো বাতাস নেই, ফ্যান চলতেছে না, কিচ্ছু চলতেছে না। হঠাৎ করে দরজাটা একদম পুরা মুখের সামনে এসে ধাম করে বন্ধ হয়ে গেল। ধাম করে যখন বন্ধ হয়ে গেল তখন মনে হলো যে একদম যদি আমরা আর একটা পা দিয়ে রাখতাম কোনো কারণে ভিতরে, অন্ধকারে তো বুঝতেছিও না, কারণ সব রুমের লাইট অফ। তো কোনো কারণে যদি একটা পা আগায়ও আমরা একটু দাঁড়ায় থাকতাম, তাহলে পুরা দরজাটা একদম মুখে এসে বাড়ি যেত। এবং যদি তখন অ্যাকচুয়ালি বাড়িটা খেত, তাহলে যে রকম ফোর্সে দরজাটা আটকানো হয়েছে ভিতর থেকে, কারণ ভিতরে কেউ কিছু ছিল বলে এত জোরে একটা
দরজা, এটা আসলে হিউম্যানলি পসিবল না। কেউ যদি রেগে মেগেও দরজাটা বন্ধ করতে চায়, এত জোরে কখনো দরজাটা বন্ধ হবে না কোনো কারণ ছাড়া। এবং আমি চিৎকার দিয়ে উঠছি, আম্মা চিৎকার দিয়ে উঠছে, আব্বাও চিৎকার দিয়ে উঠছে, এবং আখতার মামা আসলে জিনিসটা বুঝে নেয় যে হঠাৎ করে দরজাটা এত জোরে কেন বন্ধ হলো। হয়তো তো আখতার মামা পরে জিজ্ঞেস করলো, আয়নায় দেখি আখতার মামা জিজ্ঞেস করতেছে দরজাটা ঢং করে বন্ধ হয়েছে যখন, তখন আমি চিল্লে 2-3 পা লাফ দিয়ে পিছনে চলে গেছি, আম্মাও পিছনে চলে আসছে, আব্বাও পিছনে চলে আসছে, রুমের থেকে অনেক পিছনে চলে আসছি। আর আমরা স্বাভাবিকভাবে সবাই ভয় পেয়ে গেছি, কারণ রুমে এক ফোঁটাও বাতাস নাই, কিছু নাই। এবং আমরা নর্মালি বলতেছিলাম আপাকে যে আপা আপনি আসেন, আমাদের বাসায় আসেন, এরকম বলতে বলতে, আর আমি যেহেতু একদম সবার আগে দাঁড়াইছিলাম, মুখে একদম ঝাপটা বাড়িটা খাইছি আমি। মনে হলো যে বাতাসটা পুরো নাকে এসে লাগছে যখন দরজাটা বন্ধ হয়েছে। তো সঙ্গে সঙ্গে আম্মা আমার হাত ধরে পিছনে একটু 2 পা পিছনে দিয়ে নিচ্ছে। নেওয়ার পরে আমি মামাকে বলছি, মামা এটা কি হইলো? মামা আখতার মামাকে আপাকে জিজ্ঞেস করতেছে যে আপা আপনি এরকম এটা কেন করছেন? তো তখন আপা বলে বলছে যে একটা ছবি ছিল, সচিন তেন্ডুলকরের একটা ছোট পোস্টার ছিল, যে পোস্টারটা আমি আসলে স্ক্র্যাচ করে উঠাই নাই। এবং অ্যাপারেন্টলি আপা এরকম কোন রুমে আসে না, এরকম কোন বাসায় আসে না যে বাসায় ছবি আছে, কারণ আপা অনেক রিলিজিয়াস, আপাও মুসলিম, আপাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো এটা আমাকে সবাই সব তখন আখতার মামা বললো যে আপনি এখানে রুমে ছবি রাখছেন, আপনি তো ছবি রাখতে আমি মানা করছিলাম। পরে আমি চিন্তা করে দেখলাম সব ছবি, ক্যালেন্ডার ট্যালেন্ডার যা আছে সবাই আমি বের করে রাখছিলাম রুমের থেকে। কিন্তু ছোট একটা পোস্টার যেটা দেয়ালের সাথে আটকানো ছিল, ওই ছোট পোস্টারটার কথা ভুলে গেছি, একটা স্টিকার, পোস্টার না একটা সিক্রেট। তো ওটা আমি সঙ্গে সঙ্গে এখন রুমের ভিতরে যেটা খুলতে পারবো না, এক্ষেত্রে এত জোরে রুমের দরজা বাড়ি খেয়েছে, আমি তো অতিরিক্ত ভয় পেয়ে গেছি। পরে আখতার মামা অনেক কষ্টে আপার সাথে আয়নায় কথা বলে বলে সান্ত্বনা দিচ্ছে, এবং ভিতরে কিন্তু আমি কারো অস্তিত্ব পাচ্ছি না। একে তো জিনিসটা অন্ধকার, কিন্তু যতটুকু চোখ শুয়ে এসে আমরা দেখতে পাচ্ছি ওই ভিতরে কিছুই নেই। ভিতরে জায়নামাজটা ওখানেই আছে, তসবিটাও আছে, এবং রুমটা খোলা, এবং আমরা সবাই রুমের বাইরেই তাকায় আছি রুমের ভিতরে। তো একটু পরে আম্মা আসলে আপুর সাথে, আপুর আর দুলাভাই কি ম্যারেজ নিয়ে কি প্রবলেম চলতেছিল সেই সময়, সেই ব্যাপারটার ব্যাপারে এতটা ভালো মতো আমি জানতাম না। তো আম্মা যখন আসলে এই সিচুয়েশনটা হয়ে গেছে, দরজাটা খুব জোরে ধাক্কা খাইছে, আমি খুব ভয় পেয়ে গেছি। স্বাভাবিকভাবে আমি হাত ধরে চিল্লাচিল্লি করছি কিছুক্ষণ, মামাকে ধরে আমি জিজ্ঞেস করছি, আব্বা আম্মা স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেছে। তো আম্মা তখন আমাকে বলছে তুমি ড্রয়িং রুমে যে কিছুক্ষণ বসে থাকো, তুমি এখানে এসো না, আমরা তোমার বোনের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। তো আমি কিছুক্ষণের জন্য ড্রয়িং রুমে বসে গেছি। ড্রয়িং রুমে এসে আমার অনেক ভয় লাগতেছিল, কারণ আমি প্রথমবার লাইফে এমন একটা জিনিস সামনাসামনি এক্সপিরিয়েন্স করলাম যেটা আসলে আমি নিজেই কোনো ব্যাখ্যা দিতে পারবো না। কারণ আমি নিজেই সায়েন্সের একজন স্টুডেন্ট, আমি জানি যে কোনো বাতাস না ছাড়া, কোনো কিছু না ছাড়া একটা জিনিস কোনোদিনও এত জোরে বন্ধ হইতে পারে না, যে জিনিসটা আমি চোখের সামনে দেখছি কিছুক্ষণ আগে। অন্ধকার ছিল, তাও আমি ফিল করছি ওই সেন্সেশনটা, ওই মুহূর্তে ওই অ্যাড্রেনালিন রাশটা যতক্ষণ পর্যন্ত একজনের না লাগবে, আসলে ওটা ওই মোমেন্টে, যে এতক্ষণ ওই মোমেন্টে কেউ যদি না থাকে, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, কিছুক্ষণ আমি ড্রয়িং রুমে থাকলাম, লাইট জ্বালাইছি, ড্রয়িং রুমের জ্বালায়, দরজা বন্ধ করে ড্রয়িং রুমে জ্বালায় বসে আছি আমি, ফ্যান ছেড়ে চিন্তা করতেছি কিছুক্ষণ, যেটা কি দেখলাম, কি হলো আমার চোখের সামনে। এবং আমার যেতেও ইচ্ছা করতেছে, ব্যাক করে শুনতে ইচ্ছা করতেছে আব্বা আম্মা কি বলতেছে, বাট অবভিয়াসলি আব্বা আম্মা ওই টাইমে চাচ্ছিল না যে আমাকে ওখানে রাখতে, কারণ আপু আমার সাথে ভালো মতো ক্লিয়ার করে বলে নেই আপু ম্যারেজের প্রবলেমস এর কথা, আর আব্বা আম্মাও চায়নি যে অন সাম লেভেল আমি জানি জিনিসটা। তার জন্য আমিও বাইরে আসি, এবং কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি জানতে পারলাম যে আখতার মামা আপাকে বলছে যে এক রকমের ওষুধ নিয়ে আসতে, যে ওষুধটা একটা হোমিওপ্যাথির মতো একটা ওষুধ, এবং ওটা একটা খুব অচেনা কোন এক গ্রামে বলে পাওয়া যায়। এবং বাংলাদেশে এটা এমন না যেটা বিদেশে কোন একটা জায়গায়, বাংলাদেশের কোন একটা গ্রামে জেনে এরকম একটা অচেনা গাছ আছে, এবং ওই গাছের ডালা থেকে জিনিসটার রস বের হয়, এবং ওই রসটা থেকে একটা ওষুধ বের হয়, ওই ওষুধটাকে বানানো হয়, এবং ওটা একটা হোমিওপ্যাথি ওষুধ। এবং ওই হোমিওপ্যাথি ওষুধ, এবং আমার বাবা মা দুজনেই ডাক্তার, এই জিনিসটা বলে রাখা ভালো, এই জিনিসটা আমি বলতে ভুলে গেছি। আমার বাবা মা দুজনেই অফিসিয়াল গভর্নমেন্ট ডাক্তার ছিলেন, এবং দুজনেই এখন রিটায়ার করে ফেলছেন, বাট তখন ডাক্তার ছিলেন, তার জন্য আমরা স্কাটনের ওই অফিসেস কোয়ার্টার গুলিতে থাকতাম। এবং আব্বা আম্মা ওই হোমিওপ্যাথির ব্যাপারে জানতো, যে হোমিওপ্যাথিটা একটা মানুষকে কামনেস আনতে পারে, পিস নিয়ে আসতে পারে ভিতরে, কিছু কিছু মানে ন্যাচারাল কোনো জিনিস হয়তো ডেভেলপ করতে পারে একটা মানুষের ভিতরে, পিস হোক, সেটা যেটাই হোক, সেটা নিয়ে আসতে পারে। সেই ওষুধটার কথা আপাকে বলছিল, এবং আক্তার মামাকে বলছিল যে ওই আপা যেন ওই ওষুধটা নিয়ে আসে, কারণ ওটা ঢাকায় পাওয়া যাচ্ছে না। তো আপা তখন ওটা নিয়েও আসছে, নিয়ে এসে আক্তার মামা আমাদের কাছ থেকে 20,000 টাকা নিছে ওই ওষুধটা নিয়ে আসার জন্য। ওই ওষুধটা যখন নেওয়া শেষ, ততক্ষণ আমি ব্যাক করে চলে আসছি। আমাদের কি হয়ে গেছে নাকি, সবকিছু হয়ে গেছে। তো তখন আক্তার মামা সবাই বাইরে দাঁড়ায় আছে, এবং রুমের দরজাটা কিন্তু ভিড়ানো, ওই যে ধাম করে দরজাটা আটকাইছে, ওটা কিন্তু সিটকানি লাগাইনি ভিতর থেকে, দরজাটা খালি ভিড়াই দিছে, কিন্তু ভিড়াই নাই জিনিসটা। আপা যেটা করছে, আপা দরজাটা জোরে আটকাইছে, আটকায় বাড়ি খেয়ে দরজাটা আবার একটু খুলে গেছে, খুলে যতটুকু খুলছে ওই ততটুকুই আছে। আমরা কিন্তু কেউ আবার একটু পুশ করেও খুলে দিইনি, সবাই বাইরে দাঁড়ায় আছে, এবং বাইরে থেকে আমরা পিছনে কথা বলতেছি একটা খালি রুমে। এই রুমে আমরা ভাবতেছি যে আপা ওখানে। আফটার মামা আমাদেরকে বলতেছে যে ঠিক আছে, আপনারা
আপনাদের তো ওষুধ নেওয়া হয়ে গেল। যখন আমি আসছি তখন দেখলাম যে আক্তার মামা বলতেছে ঠিক আছে আপনাদের তো ওষুধ নেওয়া হয়ে গেল। তো আমি আম্মাকে বললাম যে আপা এতদিন পরে আমাদের বাসায় আসছে, আপা মানে কখনো আমাদের বাসায় আসে নাই, তো আপাকে কিছু খেতে দিই আমরা। তো তখন আক্তার মামা বলতেছে ঠিক আছে আপনি তো ভালো বলছেন, আপনি একটা দুধ নিয়ে আসেন, এক গ্লাস দুধ নিয়ে আসেন, আপা দুধ খাবে। তো আব্বা বললো ঠিক আছে তুমি গ্লাস থেকে দুধ নিয়ে আসো, ফ্রিজ থেকে দুধ নিয়ে আসো এক গ্লাস। তো আমি এক গ্লাস দুধ নিয়ে এসে ফ্রিজের থেকে বের করে মামা আমাকে বলতেছে, আক্তার মামা আমাকে বলতেছে রুমে ঢুকেন। তো আমি বলছি আমি রুমে ঢুকতে ভয় লাগতেছে। বলতো কিছু হবে না, আপনি রুমে ঢুকেন, রুমে ঢুকে জায়নামাজের সামনে দুধটা রেখে দিয়ে চলে আসেন। তো আমি জায়নামাজের সামনে যেয়ে দুধটা রেখে দিয়ে চলে আসছি, এবং যখন আমি ঢুকতেছি তখন আমি ফিল করতে চাচ্ছিলাম যে আমার আশেপাশে কি কিছু আছে, এমন হচ্ছে যে কেউ আমাকে দেখতেছে অথবা কেউ আমার পাশে বসে আছে অথবা কেউ আমার গায়ে টাচ করছে, কিন্তু আনফর্চুনেটলি ওরকম কিছুই হয় নাই। আমি জাস্ট দিয়ে আসছি এবং আমি আবার ব্যাক করে বাইরে দাঁড়ায় আছি, এবং আমাকে আব্বা হাতে একটা টর্চ দিছে এবং মামা আমাকে বলতেছে যে কিছুক্ষণ পর টর্চটা মেরে দেখবেন যে গ্লাসটা খাওয়া শেষ হয়েছে নাকি। তো একটু পর আমি টর্চটা মেরে ঠিকই দেখতেছিলাম যে গ্লাসটা খাওয়া শেষ হয়েছে নাকি। বাট আসলে একটা পয়েন্টে যেটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে আমি একবার টর্চটা মেরে দেখি যে গ্লাসটা কিছুই শেষ হয়নি, গ্লাসটা যেরকম দিছি এরকমই আছে। আবার 3-4-5 সেকেন্ড পরে যখন আমি আবার একটু পরে যখন টর্চটা জ্বালাই আবার গ্লাসের দিকে দিছি তখন দেখি অর্ধেক খালি। আবার একটু পরে টর্চটা জ্বালাই যখন আবার দিছি তখন দেখি যে গ্লাসটাই নেই, কিছুই নেই। এবং আমি মাত্র ওখানে দেওয়ার পরে হতবাক হয়ে গেছি, কিন্তু মাত্র আমি গ্লাসটা দেখলাম এখানে গ্লাসটা ছিল এবং অর্ধেক দুধ খাওয়া ছিল, এবং আমি ভাবতেছিলাম যে এখানে কেউ দুধ খাচ্ছে, এবং যে দুধ খাওয়ার সময় যে একটু টক 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 করে গলার একটা শব্দ হয় অথবা একটা শব্দ হয়, চুপচুপ করে একটা শব্দ হয়, কিছুই হচ্ছে না ওখানে। তো আমি একটু পর দেখতেছিলাম যে কি ব্যাপার হচ্ছে নাকি। অন মাই থার্ড টাইম যখন আমি লাইটটা জ্বালাই টর্চটা মেরে গ্লাস সামনে গেছি যে দেখি গ্লাসটাই নেই, এবং আমি যখন ততক্ষণে টর্চটা বন্ধ করে দিয়েছি, একবার বন্ধ করে দিয়ে মনে মনে চিন্তা করতেছি গ্লাসটা গেল কোথায়। ওই যে আমি চিন্তা করতেছি ওই সঙ্গে সঙ্গে ওই সেকেন্ডে আমার পায়ের সামনে গ্লাসটা ভাঙছে। আবার এত জোর একটা শব্দ হয়েছে, মনে হলো যে আমার পায়ের এক এক মানে মানে এক পা আগে কেউ যদি একটা গ্লাস ভাঙে ছিটে যেরকম মানে ভয়টা লাগে যে ছিটে আমার কাছে গ্লাসের কাঁচটা উঠে আসবে, এরকম আমি একদম লাফ দিয়ে পিছনে সরে গেছি। তো তখন আবার আক্তার মামা আবার জিজ্ঞেস করে উঠছে আপাকে যে কি ব্যাপার আপা, আপনি আবার গ্লাসে ভেঙে ফেলেন কেন, এভাবে করে। তো আক্তার মামা আপা বলতেছে যে ও বারবার টর্চ জ্বালাচ্ছিল যখন আমি খাচ্ছিলাম দুধ। আক্তার মামা আবার আমার দিকে খুব রেগে মেগে তাকাইছে, তখন বলতেছে যে আপনি কিরকম, আপনাকে আমি মানা করলাম যে আপনি গ্লাসে কিছুক্ষণ পর দেখবেন যে আপনি উনি খাইছেন নাকি, আপনি এত তাড়াতাড়ি দেখতেছেন যে উনি খেতেই পারতেছেন, আপনি জ্বালাই রেখে দিচ্ছেন লাইটটা, তার জন্য উনি রেগে মেগে আপনার সামনে এসে কাজটা ভাঙছে। তো আমি আসলে নিজেই অকওয়ার্ড হয়ে গেছি। আব্বা আম্মা ওখানে আমার উপর খুব রেগে মেগে তাকায় আছে যে তুমি ইচ্ছা করে হয়তো এই জিনিসটা করছো। আব্বা বলছে যে আমি কিউরিওসিটির জন্য ইচ্ছা করে বারবার দেখতে দিচ্ছিলাম, এই জন্য বলছে। তো আব্বা বলছে তুমি একটা কাজ করো, তুমি লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাই গ্লাসের কাজগুলি বের করে নিয়ে আসো, নাহলে আমরা আবার ওখানে দেখা যাবে অন্ধকারে পা দিয়ে দিছি, কেটে যেতে পারে। তো আমি আবার মামার দিকে তাকালাম, মামা বললো ঠিক আছে আপনি যান, আবার কিছু বলবে না, আপনি যান, লাইটটা জ্বালান রুমে। তো আমি আবার এক পা দিব যে এক পা ভয় দিচ্ছি, আমি আবার টর্চটা জ্বালাই পায়ের সামনে দিছি যেখানে আমার গ্লাসটা ভাঙছে। টর্চটা পায়ের সামনে যে দিয়ে দেখি যে কোনো গ্লাসই নেই, কোনো গ্লাসে কোনো কাঁচ নাই, কোনো গ্লাসে কিছু নাই, নাথিং, নাথিং, কোনো গ্লাসই নাই, পুরো এন্টায়ার রুমে গ্লাস নাই, গ্লাসের কাঁচ যদি ভাঙছে কোনো চিহ্নও নাই। এবং আব্বাও হতবাক, আমিও হতবাক, এবং আপনার মামা ওখানে একদম চুপ। এরপরে আমি রুমের লাইট জ্বালাইছি, লাইট জ্বালা দেখলাম যে রুমের ভিতরে কিছু নাই, তুজবিটা যেখানে আছে ওখানে এরকম আছে, জানামাজটা ওখানে এরকম আছে, বিছনাটা ওরকম, কম্পিউটার টেবিলটা এরকম, সবই এরকম। আমি পুরো হতভম্ব হয়ে গেছি, হতভম্ব হয়ে আমি আবার ব্যাক করে চলে আসছি। ব্যাক করে চলে এসে আমার তখন মনে হচ্ছে সেটা হইতেই পারে না, আমার সামনে যে জিনিসটা হচ্ছে এটা আসলে কেউ আমার সাথে ব্ল্যাক ম্যাজিক করছে, নাহলে আমার সাথে অথবা যদি কোনো জিন থেকে থাকে। তা আমি আত্মা আমাকে বলছি যে আচ্ছা আপনি যে বলতেছেন যে আপা অনেক বছর ধরে আছে এবং আপা একটা মানুষের রূপে আসতে পারে না, তো বলতেছে যে হ্যাঁ আসতে পারে। আমি বলছি আপনি মানুষের রূপে আপাকে নিয়ে আসেন, তো আমরা সামনাসামনি কথা বলি। এইভাবে করে একদম অন্ধকারের মধ্যে উনি দেখতে পাচ্ছে না, আমি আমাদের দেখতে পাচ্ছি, আমি ওনাদের দেখতে পাচ্ছি না, তো হলো না, যদি মানুষের রূপ নিয়ে আসতেই পারে তাহলে আসে। তখন বলছে না আপা মানুষের রূপ নিয়ে তোমাদের সামনে আসবে না, যতক্ষণ পর্যন্ত আপা না চায়, আপা যতক্ষণ পর্যন্ত না চাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কারণে আপা মানুষের রূপ নিয়ে আসবে না। বলছে আচ্ছা ঠিক আছে। তো আসলে এর মধ্যে এরপরে আর কোনো কিছুই হয়নি, আমরা ওই রুমটাতে আপাকে ওখানে রেখেছে। আপা সেদিন রাতে আমাদের ওখানে ছিল, আম্মা বলছে যে আপনি আমাদের সাথে থাকেন। আফতার মামাও সেদিন আমাদের ওখানে ড্রয়িং রুমে ঘুমাইছে। আমি তো সারা রাত ঘুমাইতে পারিনি, আমি জানি না আব্বা আম্মার অবস্থা, আমি সারা রাত ঘুমাইতে পারিনি, সারা রাত লাইট জ্বালাই ওখানে পাইচারি করছি আমার রুমের মধ্যে, চিন্তা করছি আমার পাশের রুমে একজন আছে যার মানে যে আমার সামনে আজকে দরজাটা এত জোরে বাড়ি মারছে যেটা আমি কখনো বলতে পারবো না, এবং এটা ভিতরে কিছু ছিল না আমি নিজেও জানি, এবং ওটা অ্যাকচুয়ালি কি এটা আমি কখনো দেখিও নি। সো
সবচেয়ে ভয়ঙ্কর আরো একটা ব্যাপার হচ্ছে যে আত্মা মামা আমাদেরকে বলছে যে আপা যার বাসায় আসে তার বাসায় আপা সবসময় একবার হইলেও আসবে, এই উইকে একবার হইলেও আসবে আপা, নেক্সট উইক থেকে একবার হইলেও আপা আসবে। মানে কখন আসবে, কেন আসবে এবং এক্স্যাক্টলি কখন আসবে এই জিনিসটা আপনারা কেউ জানবেন না। এই জিনিসটা যে মাত্র বলছে এরপর থেকে তো আম্মাও অনেক ভয় ভয়ে আছে, আব্বাও অনেক ভয় ভয়ে আছে। আব্বা আম্মা যদিও আমাকে ভয়টা তো ফিল করায় নাই, কিন্তু আমি বুঝতেছিলাম যে আম্মাও ভয়ে আছে। আম্মাই কথাটা শুনেই ভয় পেয়ে গেছে যে তার মানে আমাদের বাসায় এসে আপা আরো থাকবে। তখন আম্মা বলতেছে যে এরকম তো কোনো কথা ছিল না, আমাদের তো বলা হয়নি। তখন বলতেছে যে না, আমরা তো বলছি যে আমরা যে বাসায় হাসিল করা হয় সেই বাসায় আপা মাঝে মাঝে এসে ঘুরে যায়। তো ওইটা শোনার পর থেকে আমার আসলে নিজের পর থেকে এরকম, যদিও আমার এরপর থেকে আর কোনো আমি ফিল পাইনি যেটা থেকে আমার মনে হয়েছে যে আপা হয়তো আমার বাসায় আসছে অথবা আপা এসে ঘুরে গেছে। কারণ আসা অবস্থা আপা আসলেও আপনারা টের পাবেন না, আপা এসে আপনাদের সামনে এসে বসে থাকবে, তখন দেখবে, গল্প টল্প শুনবে আপনাদের, কিন্তু আপনাদেরকে কোনো ডিস্টার্ব করবে না আপা, এবং আমাদেরকে কোনো হার্ম করেনি। তো এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর ভালো Bhoot FM. The night comes alive with Ramming Fawn. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত 1:08। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আশা করছি আপনারা এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগুলো শুনলেন সেগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এবং পরবর্তী ঘটনাগুলো ভালো লাগবে সেই প্রত্যাশা রাখি। আমরা সরাসরি চলে যাব পরবর্তী ঘটনা। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছে দিনার, এবং আমরা দিনারের কাছে যাবো। দিনার, কোন ঘটনা? আচ্ছা, শুরুতেই ঈদ মোবারক। জি রাসেল ভাই, আপনাকে ঈদ মোবারক এবং ভূত এফএমের সকল লিসেনার্সদের আমার ঈদ মোবারক। ওকে, সো এটা কি ঈদের পাঞ্জাবি? জি রাসেল ভাই। ওকে, সো আমরা চলে যাই ঘটনায়। ঘটনা কোথায় ঘটেছে? জি রাসেল ভাই, এটা হচ্ছে আমাদের লালবাগের পাশের এলাকা কামরাঙ্গি চর। সেখান থেকে নদী পার হয়ে যেতে হয়, একটি জায়গা আছে, তার নাম হচ্ছে খোলামোড়া নামক একটি জায়গা। আচ্ছা, সেখানকার ঘটনা। তো রাসেল ভাই, আমি ঘটনাটি শুনেছি আমার বড় ভাই ডলার মাহমুদ ভাইয়ের কারখানায় কাজ করে, তুষার নামের একজন কর্মচারী। ওর মুখ থেকে ঘটনাটি শুনি। তো ও যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলছি। প্লিজ। তো ওর বাবা হচ্ছেন, মানে ওই বাসাটা, ওরা যে বাসাটা থাকে সেই বাসার একজন কেয়ারটেকার, এবং তাকে ম্যানেজারও বলা যায়। তো ওই বাসার যে ওনার, উনি সেখানে একটা বাসা করেন। তার বাসার বর্ণনাটা আমি আগে দিয়ে নিই। সেটা হচ্ছে এরকম যে খোলামোড়া থেকে আটি যাওয়ার মাঝামাঝি একটি জায়গা ওই বাসাটা, এবং সেই বাসাটা চারপাশ দিয়ে বাউন্ডারি করা ছিল, এবং তার আশেপাশে তেমন কোনো বাসা বাড়ি নেই বললেই চলে। খুব দূরে দূরে অনেক বাসা বাড়ি, ইভেন সেই রাস্তায় কোনো দোকানপাটও নেই। তো যাই হোক, বাসাটা চারপাশ দিয়ে বাউন্ডারি করা ছিল, এবং সেই জায়গাটা মানে ধানি জমি ছিল। তো মানে সেখানে ড্রেজিং করে বালু ফেলে সেখানটায় মানে ভরাট করে বাড়ি করা হয়। তো বাড়িতে মোটামুটি 15-16টার মতো রুম ছিল। তো 15-16টা রুমের ভিতরে ইলেকট্রিসিটির ব্যবস্থা করা ছিল, কিন্তু ইলেকট্রিসিটি যে মেইন কানেকশনটা সেটা তো তখন নেওয়া হয়নি, এবং সেটা নেওয়া হবে, এবং দ্যাটস ওয়াই সেই বাসায় কোনো ভাড়াটিয়াও দেওয়া হয়নি। তো প্রথম রাতে যে ঘটনাটা সেটা হচ্ছে এরকম যে তুষার আর তুষারের বাবা এবং তার এক ছোট ভাই, তারা ওই রুমের একটা পাশে ঘুমাতেন, এবং তার তুষারের আম্মু আর তার ছোট বোন তারা আরেকটা পাশে ঘুমাতেন। তো রুমটা বিশাল বড় থাকার কারণে, এবং তখন গরম চলতেছিল, এবং তাদের বাসায় যেহেতু আমি বলছি যে ইলেকট্রিসিটি তখনও আসেনি, তো তারা দরজা খুলে ঘুমাতেন। তো তুষারের আম্মু যেটা ফেস করলেন সেটা হচ্ছে রাত 2:30টার দিকে উনি লক্ষ্য করলেন যে ওনারা যে মশারি টানাইছে সেটা তার মুখের উপর পড়ে আছে মশারিটা। তো উনি মানে একটু বিরক্ত হয়ে লক্ষ্য করলেন যে উনি বের হন মশারি থেকে। উনি বের হয়ে যেটা দেখেন সেটা হচ্ছে যে মশারির যে চারপাশে যে 4টা গিট ছিল সেই 4টা গিটই খোলা, এবং তাদের উপরে পড়ে আছে মশারিটা। তো উনি তখন লক্ষ্য করলেন যে তুষারের বাবা যে আরেক পাশে ঘুমাইছে রুমের, তারও সেম একই অবস্থা, এবং ওনাদেরও মশারি খুলে ওনাদের মুখের উপর পড়ে আছে। তখন তুষারের আম্মু উঠে সেই দোনোটা মশারি ঠিক করে উনি আবার ঘুমিয়ে পড়েন। তো ঘুমিয়ে পড়ার পর উনি সকালবেলা তুষারের বাবাকে ঘটনাটি বলেন। তখন উনি মানে শুনতে পান যে ওনার মানে 2 ছেলে এবং 1 মেয়ের মধ্যে কেউ রাতে ঘুম থেকে ওঠেনি, এবং ওদের করারও প্রশ্নই আসে না। হয়তোবা কোনো এক পাশের গিট খুললে কেউ খুলতে পারে, বাট চারপাশের গিট খুলে মশারি ফেলে রাখার মতো কোনো মানে অবস্থা সেখানে নেই। তো রাসেল ভাই, এরকম কিছু ঘটনা তাদের সাথে ঘটে থাকে। তো তারপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম যে ওরা বেসিক্যালি গরমের কারণে রুমের দরজা খুলেই ঘুমাতেন। তো আর বাসা যেহেতু কোনো ভাড়াটিও নাই, আর বাসার মেইন গেটটা সবসময় লক করা থাকতো, ভিতর দিয়ে তালা দেওয়া থাকতো, তাই তারা একটু রিল্যাক্সে থাকতেন, যে মানে চুরির আর কোনো ভয়টাও থাকতেন না। কিন্তু পরবর্তী রাতে যেটা ঘটে সেটা হচ্ছে এরকম যে তুষার আম্মুর ঘুম ভেঙে যায়, যে ওনাদের যে কিচেন রুমটা ছিল সেখানকার যে সেলফে যে মানে পাতিলাগুলো রাখা ছিল বা আরো যেসব জিনিসপত্র ছিল, চামিচ টামিচ এগুলো ছিল, তো সেগুলো মানে ফ্লোরে পড়তেছে। এবং ফ্লোরে পড়ার পর যেরকম সাউন্ড হয় ঠিক ওই রকম সাউন্ড।
তো মনে হচ্ছে কেউ মানে সেলফ থেকে সেগুলো মাটিতে ফ্লোরে ছুঁড়ে মারছে। তো এটা শোনার পর তুষার আম্মু ভাবে যে হয়তো বা কোনো চোর টোর হবে। তো তখন তিনি তুষার বাবাকে ডাক দিয়ে ঘুম থেকে উঠান এবং তারা সবাই একটু ভয় পান যে ওনারা ধরে নেন যে কোনো চোর এসেছে তাদের বাসায়। তো তখন তুষারের বাবা টস নিয়ে যান সেখানে এবং তিনি গিয়ে যেটা দেখেন রাসেল ভাই সেটা হচ্ছে এরকম যে ওনাদের সেলফে যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো সব আগের অবস্থায়, কোনো কিছু নিচে ফেলা নেই এবং সবকিছু আগের অবস্থায়। কিন্তু ওনারা যে একটু আগে যে সাউন্ড গুলো পেলেন সেটা হচ্ছে এরকম যে সেলফ থেকে কেউ নিচে ছুঁড়ে মারছে। তো এটা দেখার পরও তারা একটু নর্মালি নেন, কিন্তু তারা মানে বুঝতে শুরু করেন যে এগুলো হয়তো কোনো প্যারানর্মাল প্রবলেম গুলো, বিকজ বাসায় তো আর কেউ নেই তাদের সাথে যেরকম ঘটবে বা অন্য কেউ তাদের রুমে আসবে। তো যাই হোক, এই ঘটনা ঘটার পরের দিন রাসেল ভাই যেটা ঘটে সেটা আরো আজব একটা ঘটনা। তো এটা ঘটার পর তারা করতেন কি যে তার পরের দিন থেকে তারা দরজা লাগিয়ে ঘুমাতেন। তো তারপরে রাতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম যে বাসাটা রাসেল ভাই অনেক বড় ছিল। তো রুমের পাশে বিশাল বারান্দা ছিল। তো রাতে একটা সময় তারা লক্ষ্য করলেন যে মানে ফ্লোরে যদি 7-8টা মার্বেল যদি কেউ হাত থেকে ফেলে এবং ফেলার পর সেটা যে দূরে দূরে যদি চলে যায় তখন যে একটা সাউন্ড হয় ঠিক ওইরকম সাউন্ড হচ্ছে, এবং সেটা দূরে গিয়ে আপনার পিড়ি বা কাঠ জাতীয় যদি কোনো কিছুর সাথে বাড়ি খায় কাঠের সাথে যেরকম একটা সাউন্ড হবে ঠিক ওই রকম সাউন্ড হচ্ছে এবং এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। এবং কাঠের সাথে বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গেই 4-5টা মানে শিশু 7-8 বছরের তাদের হাসির শব্দ। তো এটা শোনার পর রাসেল ভাই তারা সবাই ঘুম থেকে উঠে যায় এবং তারা সবাই খুব ভয় পেয়ে যায় যে আসলে তাদের সাথে এগুলো কি হইতেছে। তো তারা অনেকক্ষণ প্রায় হাফ অ্যান আওয়ার মতো এগুলো তারা রুমের ভিতর থেকে শুনতে থাকেন। তো শোনার পর একটা পর্যায়ে ওর বাবা একটু সাহস করে বের হন। তো বের হওয়ার পর রাসেল ভাই উনি যেটা দেখেন যে তাদের বারান্দাটার মধ্যে দূরে একটা পিঁড়ি রাখা এবং সেখানে কোনো শিশু বাচ্চা কাছে কেউ নেই এবং কোনো মার্বেলও নেই সেখানে। কিন্তু উনি যখন টর্চ মারেন সেখানে, তো সে দেখে যে সেই পিঁড়িটা তাদের বাসারই একটা পিঁড়ি এবং সেটা বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। তো এটা ঘটার পর তারপরের দিন উনি যেটা করেন যে ওইখানে কিন্তু রাসেল ভাই যে কোনো বাড়ি ঘরও নেই, ইভেন কোনো দোকান মসজিদ কিছুই নেই, খুব খালি একটা জায়গা। তো সেখান থেকে অনেক দূর আটি বাজার, তুমি ওই আটি বাজার ওনার একজন পরিচিত হুজুর ছিলেন এক মাদ্রাসার, তাকে একটু বলেন ব্যাপারটা। তো উনি আসবেন করে লেট হচ্ছিল। তো এর মাঝখানে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম যে আমি আপনাকে আগে বলেছি যে ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল, বাট মেইন ইলেকট্রিসিটিটা নেওয়া হয়নি ওদের বাসায়। তো ওই বাসায় মানে ওই জায়গার ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আপনার পাতালের পানি যে মাটির নিচ থেকে যে সেই পানিটা ইউজ করে। তো ওদের বাসায় সিস্টেম ছিল যে একটা টাঙ্কি বসানো ছিল এবং সেটাতে মোটর লাগানো ছিল, কিন্তু ইলেকট্রিসিটি ছিল না। সেই মোটর দিয়ে পানিটাকে নিচের থেকে উঠিয়ে সেই ট্যাঙ্কিতে রিজার্ভ করা হতো। তো তুষারের আম্মু ঠিক 2টা কি 2:30 প্রতিদিনই মানে এইরকম টাইমে ঘটনাগুলো ঘটতো তাদের সাথে। তো উনি যেটা লক্ষ্য করলেন যে ওই ট্যাঙ্কির সাথে যে ট্যাপটা ছিল সেই ট্যাপটা খোলা এবং সেখান থেকে খুব জোরে পানি পড়তেছে নিচে। এবং ওই ওনাদের যে গোসলখানাটা ছিলেন, ওনাদের গোসলখানা ছিল ওনাদের রুম থেকে বের হয়ে হাতের ডান দিকে, এবং ওনাদেরটাই ছিল ডান দিকে সবার শেষের রুমটা ছিল ওনাদের। তো রাসেল ভাই এটা শোনার পর ওনার আম্মু যেহেতু ঘুম থেকে উঠে, তো উনি আর বুঝতে পারেন যে ওনাদের বাসার তো আর ইলেকট্রিসিটি নেই, পানি টাঙ্কিতে উঠানোর প্রশ্নই আসে না। আর এখানে পানি উঠানোর প্রশ্নই আসে না, সেখানে পানি ওই কল দিয়ে কিভাবে পড়বে। তো উনি আর সেটা বুঝতে পারেন, উনি বের হন একটু মানে বিরক্ত হয়ে সেখানে যান। উনি ভাবেন যে ওনার কোনো ছেলে মেয়ে বাথরুমে গিয়েছিল, তা হয়তো কল বন্ধ করতে ভুলে গেছে। তো উনি যখন আসলে সেখানটা যান, উনি সেখানটা গিয়ে দেখেন যে না, সেখানে কোনো পানির কোনো সাইনই নেই এবং সেই মানে গোসলখানার ওই কলটার নিচে মানে সম্পূর্ণ জায়গাটাই শুকনো। ওনারা তখন মানে চাপ কল ইউজ করতেন। তো এটা দেখার পর রাসেল ভাই উনি খুব ভয় পান। তো এর মাঝখানে আরো কিছু ঘটনা ঘটে, সেগুলো হচ্ছে এরকম যে ওনারা যখন রুমে ঘুমিয়ে থাকেন, ইভেন দিনের বেলাও বিকেল বেলাও এমন হচ্ছে যে ওই পাশের বারান্দা থেকে বা পাশের রুম থেকে মানে কারো গলা মানে কথা বলার শব্দ উইসপার আকারে তাদের কানে আসতে থাকে। তো এটা ওনারা খুব ভয় পেয়ে যায়। তো এইদিকে তুষার বাবা যিনি ছিলেন, তো উনি সে বাড়িওয়ালাকে ব্যাপারটা জানানোর পর ওনার থেকে কিছু টাকা পয়সা নিয়ে সে হুজুরকে নিয়ে আসেন বাসায়। তো হুজুরকে আনার পর সেই বাসাটা চারোদিক থেকে বন্ধ করে দেওয়া হয়। তো বন্ধ করে দেওয়ার পর যেটা হয় যে ওনার ওয়াইফ যিনি ছিলেন, তুষারের আম্মু যিনি ছিলেন, তো উনি আর কোনো মতে রাজি ছিলেন না যে উনি ওনার ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এখানে থাকবেন। তো তারপর আসলে তারা সেই বাসাটা ছেড়ে দেয়, সেই বাসাটা এখনো সেখানে আছে। কিন্তু পরে যেটা জানতে পারি যে সেটা হচ্ছে তাদের বাসাটা করার সময় যখন ড্রেজিং করা হয়েছিল বালি ফেলার জন্য, তখন ওই জায়গাটা প্রচুর মানে অনেক অ্যাক্সিডেন্ট হতো। এবং তো ওই সময় যেটা ঘটে সেটা হচ্ছে যে 2টা অজ্ঞাত পরিচয়ের 2জন ব্যক্তির লাশ পাওয়া যায় তাদের সেই বালির মধ্যে, এবং তাদেরকে কোথা থেকে মেরে এনে সেখানে ফেলা হয়েছে অথবা সেখানে মারা হয়েছে কিনা এটা কেউ জানে না। কিন্তু মানে এই ঘটনাটা তাদের বাসায় ঘটে যখন তাদের ওখানে ড্রেজিং করা হচ্ছিল। তো এরপর আসলে তারা সেই বাসাটা ছেড়ে চলে আসে, এবং এই ছিল আসলে আমার ফার্স্ট স্টোরি। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরা পরবর্তীতে ফার্মের এখানে আছি, ফার্মের ঘটনায় যাব। আমাদের হাতে তেমন বেশি সময় নেই, আমরা শুনি সরাসরি।
আপনাকে আরো একবার বলি, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেল করতে চান চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত@fuርቲ.com, এবং ঘটনা পাঠাতে হবে। এবং যদি আপনি কমেন্ট করতে চান, আপনার মতামত জানাতে চান, সেটা তো দিতেই পারেন, তবে সেটা এই মুহূর্তে পড়া দিতে হবে না। এই মুহূর্তে যেটা পড়া হবে সেটা অবশ্যই আপনি ফেসবুকে অথবা আপনাকে এসএমএস করে জানাতে হবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই আমাদের এসএমএস অলরেডি ফেসবুকে লিখেছেন এখানে যে ভূত এফএম মানে ভয়, এবং একটা অসম ফ্রাইডে নাইট আমাদেরকে। এছাড়াও এটা লিখেছেন যে রাফা শাহরিয়ার আহমেদ আমাদেরকে। এছাড়াও অন্তরা সেইন লিখেছেন যে অবাক লাগে কিছু কিছু কাহিনী শুনলে। অ্যাঞ্জেল নূর আমাদের লিখেছেন অসম ভূত এফএম, আজকে রূপালী অনুভূতি তার ভয় লাগছে না লিখে জানিয়েছেন। ফাহমিদা তৌসি আমাদের লিখেছেন যে একটা ঘটনা পর শুনতে বসলাম, ফার্স্ট থেকে শোনা হয়নি। এছাড়া আমাদেরকে এসএমএস এখানে লিখেছেন পূজা রানী পায়েল, লিখেছেন ভাইয়া আই লাভ ভূত এফএম, ভূত এফএম এর ইমেল পড়লে ভালো লাগে। অলরাইট, আমি একটু পরে আবারও এসএমএস নিয়ে আসবো, তার আগে একটা ঘটনা শুনে আসি ফারনানের কাছ থেকে। হ্যালো লিসেনার্স, আমি ফারনান। প্রথমে রাসেল ভাই এবং মাসুম ভাইকে জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা, এবং সেই সাথে রেডিও ফুর্তি লিসেনার্স এবং ভূত এফএম যারা লিসেনার্স আছেন তাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর সেই সাথে আমি চলে যাচ্ছি আমার ঘটনায়। আমি এখন প্রথমে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমার এক কাজিন, যিনি ঢাকার বাইরে কোন একটা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ইন্টার্নি করছেন। তো ও ঢাকায় যখন ঈদের ছুটিতে বেড়াতে আসে তখন আমাকে ঘটনাটা শেয়ার করে, এবং এক্স্যাক্টলি ঘটনাটা ওকে শেয়ার করেছিল ওর একজন সিনিয়র ডক্টর। তো আমি সঙ্গত কারণে হাসপাতালের নাম, কোনো মানে ঠিকানা, এগুলো কিছুই বলছি না আসলে। তো ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। তো ঘটনা হচ্ছে এরকম যে গত 6 থেকে 7 বছর আগের ঘটনা এটা, এবং সেটা হচ্ছে যে ওই যে সিনিয়র যে ডক্টর ছিলেন উনি ওনার একটা হাসপাতালে তখন একটা জব করতেন তিনি, এবং যেটা হলো যে ওনার কাছে একটা কেস আসে, এবং সেই কেসটি ছিল যে একটা সুইসাইড করা একটা মেয়ের লাশ তাকে পোস্টমর্টম করতে হবে। সে যথারীতি সেই লাশটাকে পোস্টমর্টম করে এবং লাশটাকে তার ফ্যামিলি এরপরে দাফন করে দেওয়া হয়। কিন্তু এরপরে যেটা হয় যে ফ্যামিলির মানুষ যারা যেটা বলে যে এটা তারা যেটা সন্দেহ করে যে এটা হয়তো বা কোনো একটা মার্ডার কেস হতে পারে, মানে সুইসাইড কেস নাও হতে পারে। এই জন্য তারা যেটা করে যে পুলিশি মানে সাহায্য নেয়, এবং পুলিশি ইনভেস্টিগেশনের কারণে লাশটাকে আবারও কবর দেওয়ার 2 দিন পরে লাশটাকে কবর থেকে ওঠানোর প্রয়োজন পড়ে, এবং লাশটাকে সেই একই ওই যে সিনিয়র ডক্টর উনি নিজের হাতে আবারও পোস্টমর্টম করেন। তো লাশটা থেকে যথেষ্ট এভিডেন্স কালেকশন করার পরে তো ওই ডক্টর যেটা করেন যে ওই মেয়েটার ফ্যামিলিকে বলে যে লাশটাকে আবার কবর দিতে না করে, এবং যেটা বলে যে লাশটাকে এই হসপিটালের কোন একটা মর্গে রেখে দিবে, কেননা যেহেতু পুলিশ ইনভেস্টিগেশনের ঘটনা। তো লাশটাকে দেখা যেতে পারে যে কিছুদিন পর পর হয়তো কবর থেকে উঠানো দরকার পড়তে পারে। তো এই কারণে দেখা যাবে যে লাশটা পচে যাবে এবং অনেক ধরনের এভিডেন্স নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে সে যেটা সাজেস্ট করে যে লাশটাকে তারা ওই হাসপাতালের মর্গে রেখে দেবে শুধুমাত্র পুলিশ ইনভেস্টিগেশনের জন্য, এবং সেই ভাবেই তারা ওই লাশটাকে তারা সেকেন্ড বার পোস্টমর্টম করার পরে সেদিন বিকালবেলায় লাশটাকে ওই হাসপাতালের একটা মর্গে তারা রেখে দেয়। এবং ওদিন রাত্রেই, এবং সেদিন রাত্রেই যেটা ঘটনা ঘটে ডক্টরের সাথে সেটাই আমি শেয়ার করবো। তো উনি সেদিন রাত্রে তার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে সে মানে উনি নাইট ডিউটিতে ছিলেন, এবং উনি তখন একাই তার রুমে বসা ছিলেন, এবং উনি যে ফ্লোরটাতে নাইট ডিউটিতে ছিলেন সেই ফ্লোরটাতে উনি একাই মানে কর্তব্যরত ডক্টর ছিলেন নাইট ডিউটিতে, এবং আশেপাশে যে ওয়ার্ড গুলো ছিল সেগুলো প্রায় সব খালি ছিল, কেননা নিচের ফ্লোরে যেটা হয়তো রোগীরা সব ভর্তি থাকে, কিন্তু উপরের ফ্লোরে কোনো রোগী থাকার ব্যবস্থা নেই। উপরে ফ্লোরে হচ্ছে কয়েকটা ক্যাবিন, ডক্টরদের ক্যাবিন এবং লাশঘর, এবং পাশে একটা ওটি। আর সেদিন রাতে যেটা হয় যে লাশঘরের যে সিকিউরিটি গার্ড উনি একাই সেখানে উপস্থিত ছিল, এবং এই যে সিনিয়র ডক্টর উনি ওনার ক্যাবিনে বসা ছিলেন। এর মানে 2 জন ছাড়া সেই ফ্লোরে আর কেউ ছিল না। ঠিক রাত 12টা কি 12:30টার দিকে যে কর্তব্যরত ডক্টর ছিলেন উনি, আমার কাছে যেটা মনে হয় যে ওনার বেশ ঘুম আসতে থাকে। তো উনি যেটা করে যে কোন একটা সময় তার মনে হয় যে সে ওই তার যে ওটি রুম, সেই ওটি রুমে তার যাবার কোন একটা কারণে তার প্রয়োজন পড়ে, এবং উনি যেটা করে যে ওনার ক্যাবিন থেকে বের হয়। বের হওয়ার পরে সেই তার যে ক্যাবিনের পরে যে করিডোরটা সেটা ক্রস করে, সেটা ক্রস করার পরে তারপরে হচ্ছে আপনার সেই কি বলে ওই লাশঘরের গেট, এবং তারপরে হচ্ছে ওটি রুম। এর মানে ওটি রুমে যাওয়ার জন্য তাকে লাশঘরটাকে পেরিয়ে তারপর যেতে হবে। উনি যখন করিডোরটা ক্রস করে লাশঘরের কাছাকাছি তখন উনি যেটা দেখে যে লাশঘরের গেটটা একদম খোলা, মনে হচ্ছে ভিতরে কেউ
গিয়েছে, কিন্তু এতটাকে মাছ ধরে সেভ করার কারো অথরিটি নেই, এবং লাশঘরের বাইরে যে সিকিউরিটি গার্ড সেখানে অনুপস্থিত। তো উনি যেটা চিন্তা করেন যে আমি লাশঘরের ভিতরে দেখে আসি কোনো প্রবলেম হলো কিনা। উনি যেটা করে যে লাশঘরের ভিতরে যায় এবং দেখে যে লাশঘরের ভিতরে লাইটটা জ্বালানো এবং লাশঘরের ভিতরে অনেকগুলো ফ্রিজার রাখা ছিল, এবং সেখানে 271 নামের যে একটা ফ্রিজার ছিল ক্রমিক নম্বরের, সেই ফ্রিজারটা তখন খোলা ছিল। সে দূর থেকে দেখার পরে সাথে সাথে চিনতে পারে সেই ফ্রিজারটা, এটা হচ্ছে সেই ফ্রিজার যে ফ্রিজারে আজকে বিকালবেলা ওই মেয়েটার লাশটাকে দ্বিতীয়বার পোস্টমর্টম করে রাখা হয়েছিল। কিন্তু এত রাতে ফ্রিজার খোলার অথরিটি কারো নেই, শুধুমাত্র যারা কর্তব্যরত ডক্টর তারাই এই ফ্রিজারটা খুলতে পারে, এবং এগুলো যথেষ্ট সিকিউরিটি কোড দিয়ে লক করা থাকে। তো উনি যেটা করে যে সাথে সাথে সেই ফ্রিজারটা সামনে যায় এবং দেখে যে ফ্রিজারের ভিতর থেকে লাইট বের হচ্ছে, মানে ফ্রিজারের ভিতরে যে লাইটটা সেটা অন করা, যেহেতু ফ্রিজারটা খোলা, এবং সে ভিতরে ভালো মতো দেখে যে হ্যাঁ ভিতরে ওই মেয়েটার লাশটা রাখা আছে, এবং মেয়েটার লাশটা থেকে অনেকটা মাংস পচা গন্ধ এবং অনেকটা মেডিসিন একসাথে মিক্স করলে যেরকম গন্ধ সেরকম গন্ধ বেরোচ্ছে। সে সাথে সাথে সেই ফ্রিজারটাকে ভালো মতো কোড দিয়ে লক করে দেয় এবং সাথে সাথে পেছন ফিরে চলে আসার জন্য মানে প্রস্তুত হয়। ঠিক সেই সময় তার চোখে একটা অদ্ভুত জিনিস পড়ে, এবং সেটা হচ্ছে তার সামনাসামনি যে তার যে ফ্লোরটা যেখান থেকে সে হেঁটে যাবে সেখানে অনেকগুলা ফুট স্টেপ, এবং এই ফুট স্টেপটা অনেকটা মনে হবে যে কেউ যদি রক্তমাখা পায়ে হেঁটে যায় ঠিক সেরকম অনেকগুলো ফুট স্টেপ সামনের দিকে চলে গেছে, এবং ওটা শেষ হয়েছে একদম সেই লাশ ঘরে যে এক্সিট দরজা সেইখানে গিয়ে। সে সাথে সাথে এটা দেখার পরে বেশ একটু অবাক হয়ে যায়, এটা কি দেখলাম আসলে আমি। সে সাথে সাথে যেটা করে আবারও পিছন ফিরে সেই যে কি বলে ফ্রিজারটাকে সেটাকে আবার অন করে, 271 নম্বর যে ফ্রিজারটা সেটাকে আবারও খুলে দেখে যে লাশটা আছে কিনা। সে যখন ফ্রিজারটাকে অন করে সে দেখে যে ভিতরে লাশটা নেই, কিন্তু কিছু মুহূর্ত আগে লাশটা এখানেই ছিল, বাট হঠাৎ করে কয়েক মুহূর্তের মধ্যে লাশটা কোথায় চলে গেল। সে বেশ ভয় পেয়ে যায় এবং সে যেটা করে যে এক দৌড়ে সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। সে যখনই সেই লাশ ঘরটা থেকে বের হওয়ার সাথে সাথে সে যেটা দেখে যে আশেপাশে কোনো সিকিউরিটি গার্ড নেই, কেউ নেই। সে প্রচন্ড জোরে শব্দ করে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছিল তার গলা যেন কেউ যেন চেপে ধরেছে, সে কথা বলতে পারছিল না, এবং সে শুধুমাত্র সে মানে দেখতে পাচ্ছে এরকম মনে হচ্ছে। এবং সে আরো দেখলো যে লাশ ঘরের বাহিরে সেই যে ব্লাডের যে ফুটস্টেপ গুলো সেগুলো একদম ডাইরেক্ট চলে গেছে করিডোর ক্রস করে তার ক্যাবিনের দিকে, এবং এই ফুটস্টেপটা মনে হচ্ছে তার ক্যাবিনের দরজার ঠিক পেছনে এসে শেষ হয়েছে। সে সাথে সাথে আস্তে আস্তে সেই ফুটস্টেপটাকে ফলো করতে করতে একদম তার ক্যাবিনের দরজার পেছন বরাবর চলে আসে, এবং যখনই সে তার ক্যাবিনের দরজাটা খুলতে যাবে ঠিক তখনই তার কাছে মনে হচ্ছিল যে কেউ একজন তাকে অনেক জোরে ধাক্কা দিচ্ছে। এবং হঠাৎ করে সে যেটা খেয়াল করে যে সে তার ক্যাবিনে বসা, মানে সে যেটা ফিল করে যে সে তার ক্যাবিনে বসা, এবং তাকে একজন ঘুম থেকে জাগাচ্ছে, এবং সে হচ্ছে ওই সিকিউরিটি গার্ডটা যে কিনা ওই লাশ ঘরের যে সিকিউরিটি গার্ড উনি জাগাচ্ছে, এবং বলতেছে স্যার যে আমি কিছুক্ষণের জন্য আধা ঘন্টার জন্য বাইরে যাব, তো আপনাকে আমি লাশ ঘরের চাবিটা দিয়ে গেলাম। তো এতক্ষণ যেটা হচ্ছিল সেটা আসলে সে বুঝতে পারলো এটা একটা ব্যাড ড্রিম ছিল, মানে সে ওই ওটি রুমেও যায়নি, লাশ ঘরেও যায়নি, সে তার ক্যাবিনেই বসা ছিল, এবং সে হঠাৎ করে ঘুমিয়ে যায় এবং এই স্বপ্নটা সে দেখে। এবং যখন ওই সিকিউরিটি গার্ড তার থেকে বিদায় নিয়ে চলে গেল তখন সে যেটা রিয়ালাইজ করলো হয়তো সারাদিন অনেক ক্লান্ত ছিল, এবং এই পোস্টমর্টম সে নিজেই দুবার করেছিল, হয়তো এই কারণেই একটা ব্যাড ড্রিম সে দেখেছে। এবং সে তখন যেটা চিন্তা করলো যে আমি একটু যে ওই লাশ ঘরটা ভালো মতো দেখে আসি, আসলে কি কোনো প্রবলেম আছে না আসলে, মানে যেটা মানে সে যে স্বপ্ন দেখেছে সেটা কনফার্ম করার জন্য সে আবারও সেই লাশ ঘরটা দিয়ে গেল। এবং সে যখন এবার লাশ ঘরটা দিয়ে গেল সে দেখলো যে লাশ ঘরের গেটটা লক করা। সে লাশ ঘরটাকে খুললো এবং ভিতরে যে দেখলো যে না ফ্রিজারটা তখন অফ করা, মানে সবই ঠিক আছে, মানে কিছুক্ষণ আগে যেটা ছিল সেটা ছিল একটা স্বপ্ন। সে সাথে সাথে ফ্রিজারটাকে অন করলো আবার, এবং অন করে দেখলো যে হ্যাঁ ভিতরে লাশটা ঠিকই আছে। সেই ফ্রিজারটাকে অফ করে আবারও সেই ব্যাক করে এক্সিট দরজার দিকে যখনই সে যাবে তখনই তার চোখে আবারও সেই অদ্ভুত জিনিসটা চোখে পড়লো, এবং সেটা হচ্ছে সেই ব্লাড মাখা পায়ে কেউ যদি হেঁটে যায় সেই ফুটস্টেপটা যেটা সে একটু আগে স্বপ্ন দেখেছিল, সেই একই জিনিস সে বাস্তবে সে দেখতে পাচ্ছে। এবং সে যেটা করে যে সেটা ফিল করে যে সে বলে যে তার নাকি সে মনে হয় যে হিপ্নোটাইজ হয়ে গেছে, এবং সে কোনো কিছু চিৎকার করে না, কিচ্ছু করে না। সে যেটা করে যে ফুটস্টেপটাকে আস্তে আস্তে ফলো করতে করতে সেটার পেছন পেছন যায় যেভাবে সে স্বপ্নে গিয়েছিল, এবং সাথে সাথে সে লাশ ঘরের এক্সিট দরজাটা খুলে, এবং খোলার পরে এবার যেটা হয় যে ফুটস্টেপটা ঠিক তার বিপরীত দিকে চলে গেছে। স্বপ্নে যেমন যেটা ছিল যে মানে তার ক্যাবিনের দিকে, কিন্তু এবার সেটা হচ্ছে তার ঠিক বিপরীত দিকে ওটি রুমের দিকে, যে ওটি রুমে আজকে বিকালবেলা সেই লাশটাকে পোস্টমর্টম করানো হয়েছিল সেই ওটি রুমটার দিকে সেই ফুটস্টেপটা হেঁটে হেঁটে চলে গেছে। মনে হচ্ছে বেশ কিছুক্ষণ আগে কেউ একজন হেঁটে সেই ওটি রুমের ভিতরে প্রবেশ করেছে। সে সাথে সাথে হিপ্নোটাইজের মতো সেই ফুটস্টেপটাকে ফলো করতে করতে সেই ওটি রুমের দরজাটা দিয়ে যায়,
এবং যেখানে এসে সেই ফুটস্টেপ শেষ হয় সেই ওটি রুমের দরজাটা খুলে এবং খোলার সাথে সাথে তার চোখের সামনে পড়ে একটা স্ট্রেচার এবং সেই স্ট্রেচারটাতে বিকালবেলা লাশটাকে পোস্টমর্টম করা হয় এবং ঠিক সেই স্ট্রেচারটার উপরে রাখা সেই মেয়েটার লাশকে সে আজকে পোস্টমর্টম করেছে, ঠিক সেইভাবে লাশটা সেভাবে শোয়ানো রাখা। এবং সাথে সাথে সে যেটা খেয়াল করলো যে সেই লাশটার মাথাটা হঠাৎ করে ঘুরে গেল এবং তাকে বলল, তার দিকে খুব ভয়ানক দৃষ্টিতে তাকিয়েছিল সেটা, এবং তার দেখে মনে হবে যে চোখগুলো মনে হয় খুলে পড়ে যাবে, এরকম কিছু ভয়ানক একটা দৃষ্টি। এবং এই লাশটা তাকে বলা শুরু করলো যে আমি কবরে যাব, আমাকে কবরে যেতে দাও। এই কথাটা শোনার পরে তার আর কোনো কিছু খেয়াল নেই, সে ওটি রুমের ভিতরে সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং পরে যখন লাশ ধরে সিকিউরিটি গার্ড তাকে ওটি রুমের ভিতরে এইভাবে সেন্সলেস অবস্থায় পায় এবং তাকে একসময় তার ওয়ার্ডে নিয়ে যায়। পরে যখন ভোরের দিকে তার জ্ঞান ফিরে, এই ঘটনাটা সে কারোর সাথে শেয়ার করেনি, শুধুমাত্র আমার যে ফ্রেন্ড ওনার সাথে শেয়ার করে, এবং এটাই ছিল ঘটনা। এরপর দিন সে যেটা করে যে ওই লাস্টার যে কেসটা সে হ্যান্ডেল করানোর পরে সে কেসটা উইথড্র করে ফেলে সে, আর তার মেয়েটার ফ্যামিলিকে বলে দেয় যে লাশটাকে দাফন করে দেওয়ার জন্য, এবং এরপর দিনই সে ওই হাসপাতালে চাকরিটাও ছেড়ে দেয়। এই ছিল আমার অনেক ঘটনা। ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি যে মাশরাফি কাজীপাড়া থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন অনেকদিন পর শুনছি ফিলিং স্কেরি আমাদেরকে, আচ্ছা না স্কেয়ার্ড তিনি অনেক বলছেন আজকের শো হবে। এবং আমাদেরকে সাইফুল এসএমএস করেছেন থার্ড স্টোরিটা অসম লেগেছে তার কাছে। আমাদেরকে সাব্বির সানি লিখেছেন যে সিলেট থেকে, যে ভাইজান 2012 থেকে এসএমএস করে যাচ্ছি, একবারও পড়া হলো না। আজকে পুরো ফিল্ম আপনার এসএমএস জামান আমাদের এসএমএস করেছেন তেজগাঁও থেকে, এবং তারও এসএমএস পড়া হয় সেই অভিযোগ তিনি করেছেন। এবং তার 6 বছরের ছেলে জাইন আমাদের সাথে রয়েছেন। ডক্টর মিলন লিখেছেন যে ঈদ মোবারক, এটা তার প্রথম এসএমএস। তামিরা জান্নাত আমাদের লিখেছেন যে আজকে তার বার্থডে এবং জন্মদিনের অনেক শুভেচ্ছা আপনার জন্য। লুবানা আমাদের এসএমএস করেছেন এবং তিনিও বলেছেন থার্ড স্টোরিটা ভালো হয়েছে। থার্ড স্টোরি দেখছি অনেক প্রশংসা। এম নাহিদ গাজীপুর থেকে লিখেছেন যে অনেকদিন পর ভূত এফএম শুনছি এবং ভালো লাগছে। আমি এটাই বলবো যে মিস করবেন না, ভালো লাগবেই আশা করি, কারণ আমরা প্রচন্ড কষ্ট করে আপনাদের সামনে 7 দিন অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে আসি, সুতরাং অবশ্যই মিস করবে না, তাহলে আমাদের অনেক হতাশ হতে হবে। এনিওয়েজ, আমরা চলে যাব আবারও ঘটনায়, তবে তার একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পর আবারও ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সাথে তখন স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Comes alive. That's right, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সব সময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় 1:33। আমি রাসেল আছি সাথে, আর একটার পর একটা দারুণ ঘটনা আমরা শুনছি। আপনারাও ফেসবুকে দেখতে পাচ্ছি লিখছেন যে রাসেল ভাই আজ একটু ভয় আছে, লিখেছেন NK খোকন। এছাড়াও আমাদেরকে আরো অনেকেই লিখেছেন। শাহিদুর শাকিল লিখেছেন খুব ভালো লাগছে। আমাদেরকে সোহাগ তন্ময় এসএমএস করেছেন, এখানে লিখেছেন, কমেন্ট করেছেন। অধরা অথই আমাদের এখানে কমেন্ট করেছেন। বাগেরহাট বয় পল লিখেছেন যে অডিও ক্লিপস তার কাছে ভালো লেগেছে, ফার্নারের স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। বিশ্বজিৎ সূত্রধর আমাদের কাছে অনেকদিন পর ভূত এফএম জয়েন করলাম, এবং আমাদেরকে এছাড়াও আরো অনেকেই লিখছেন। আমাদেরকে বাপ্পি চন্দ্র লিখেছেন যে ঘোস্ট বলে পৃথিবীতে কিছু আছে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো। মানে আমি আপনাকে উল্টা প্রশ্ন করতে পারি যে আপনি কিভাবে বলতে পারছেন যে আপনি, আই ডোন্ট থিঙ্ক সো কথাটা আপনি কিভাবে বলছেন, সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন? সো সেটা যদি প্রমাণ করতে না পারেন, তাহলে আগের কোশ্চেনটাও কিন্তু আসলে কোনো অর্থ বহন করে না আর কি। যাই হোক, আমরা কেউই আসলে ডিসিশন দিতে চাই না। আমি কখনোই বলি নাই যে ভূত আছে, আমি কখনোই বলি না যে ভূত নাই। যাই হোক, আমরা এখানে মজা করতে এসেছি। আপাতত আলোচনা বাদ দিয়ে আমরা ঘটনায় চলে যাই। আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি এই মুহূর্তে রয়েছেন। আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন, আমরা শুনবো আপনার নামটা প্লিজ। ছিলেন। আমার নাম মাসিদ খান, আমি আসছি ঢাকার সারাপাড়া থেকে। চলে যায় আপনার ঘটনায়। জি, আমার বয়স যখন 12 থেকে 13 বছর বয়স হবে, বেশ অনেক বছর আগের ঘটনা। তো ওই সময় আমার দেশের বাড়ি নরসিংদী পলাশ থানা, যেটা চরনগরদি গ্রাম বলে। তো ওইখানে আমি ছোটবেলায় আমার দাদু থাকতো তো বাড়িতে। তো ওই ঈদের সময় আমার দাদু থাকতো, ওই কারণে আমার চাচা যারা সবাই ঢাকায় থাকতেন। তো ঈদের পর দিন সবাই বাড়ি চলে যেতেন আর কি দাদুর জন্য। তো একটা ঈদের মধ্যে এরকমই যে ঘটনাটা ঘটেছিল। তো আমার চাচারা সবাই বাড়িতে গেছেন ওই দিন।
হ্যাঁ, বিকেলের পর সন্ধ্যার আগ মুহূর্তে। তো সবাই ঢাকা থেকে জার্নি করে যাওয়ার পর সবাই একটু আহ, মানে খাওয়ার ক্ষুধার একটু টেন্ডেন্সি ছিল। তো এটা ছিল রোজার ঈদ। তো রোজার ঈদের পর মানে রোজায় যেহেতু মানে ইফতারির জন্য বিভিন্ন রকমের আহ, জিনিস মানে আমরা যেগুলি খেয়ে থাকি, এরকম একটা সন্ধ্যার দিকে মানে বাজারে যাই আমরা। তো এখানে আমার চাচা, আমি আর আমাদের বাড়িতে কাজ করতো একটা লোক, এই তিনজন মিলে আমরা বাজারে যাই। তো বাজারে যাওয়ার পর আমার চাচা এই 1 কেজির মতো হবে পেঁয়াজু আর ছোলা আর মুড়ি কিনে দেয়, যেগুলি আপাতত বাড়িতে নিয়ে খাওয়ার পর রাতের বেলা সবাই পরে ডিনার করবে আর কি। তো যাই হোক, তো আমি বাজার থেকে এগুলি কেনার পর আমার সাথে যে লোকটা মানে আমার চাচার সাথে ছিলেন, উনি আমার সাথে আসার কথা, কিন্তু ওইখানে বাজারে চাচার সাথে অনেক লোক টোক ছিল। তো দেখো ওনারা আসার আমার তত আগ্রহ নেই যে চাচার সাথে থাকবে আর কি এরকম। তো আমাকে বলতেছে তুমি কি বাড়িতে একা যেতে পারবা? তো আমি আর ছোট তো তখন লজ্জায় আর বলি নাই যে হ্যাঁ মানে ভয় লাগে বা পারবো না, এরকম কিছু বলি নাই, বলছে যে হ্যাঁ পারবো। তো বলে আমাকে হাতে এগুলি ধরাই দিয়ে তারপর বলতেছে ঠিক আছে তুমি যাও। তো রোজার ঈদ যেহেতু ঈদের পরে আমরা সবাই জানি যে টিভিতে প্রচুর মানে ঈদের প্রোগ্রাম থাকে। তো ঈদের পর দিন বাজারে টুকটাক কিছু লোক ছিল যা, আর বাকি রাস্তায় তেমন লোক ছিল না। তো বাজার থেকে বাড়িতে আসার জন্য 2টা পথ ছিল আমাদের। একটা মেইন রোড বলে যেটা দিয়ে বাস বা গাড়ি চলে, আর একটা হচ্ছে ভিতর দিয়ে একটা রাস্তা ছিল জমির উপর দিয়ে। তো মেইন রোড যেটা ছিল ওর ওইখান দিয়ে আসতে হলে মাঝখানে একটা জায়গা পড়ে, মানে গ্রামে আমাদের যেটা বলতে আর কি যে মন্দির খোলা। তো ওইখানে প্রচুর বাঁশের যার কবর ছিল। তো সবাই ভয় পেত এই জায়গাটাকে। তো ভয় পাওয়ার কারণে এদিক দিয়ে মানে সন্ধ্যার পর বড় বড় মানুষ যারা তারাও আসতে ভয় পেত। তো আমি ছোট যেহেতু আমার তো অবশ্যই ভয় লাগতে নিত। তো আমি আর চিন্তা করলাম যে ওই দিক দিয়ে যাওয়া যাবে না, তো জমির উপর দিয়ে যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে দেখি চলে যাই। তো বাজারের শেষ প্রান্তে এসে দাঁড়ায় আছি যে মানে যাওয়ার জন্য, তো হঠাৎ ভয় লাগতেছে ভিতরে যে আসলে কেউ নাই, কিভাবে যায় দিক দিয়ে, মানে জমির দিক দিয়ে ক্ষেতটাতে জমিতে মানে গাছপালা যেগুলি আছে, কলা ক্ষেত, নরসিংদী সবাই জানে যে নরসিংদীতে মানে সাগর কলার জন্য বিখ্যাত। তো প্রচুর কলা ক্ষেত বা আখ ক্ষেত সব এইরকম। তো আমি চিন্তা করলাম কিছুক্ষণ দাঁড়ায় দেখি মানে 1-2 জন লোক আসে কিনা যার সাথে আমি মানে পথ ধরে একসাথে চলে যেতে পারি। তো এরকম 5-7 মিনিট বা 10 মিনিট ওয়েট করছে, দেখি কেউ আসে না। একটা সময় চিন্তা করলাম কতক্ষণ আর দাঁড়াতো, থাক আস্তে আস্তে নেমে চলে যাই। তো একটু একটু করে হাঁটতেছি, তো হাতে আমার চিন্তা হচ্ছিল ভিতরে যে মানে ছোটবেলায় শুনতাম যে তেলের ভাজা জিনিস এই ধরনের কোনো কিছু থাকলে সাথে মানে ভূতটুতের ভয় থাকে, যেগুলি নাকি পছন্দ করে ওরা। তো ভিতরে এরকম একটু একটু ভয় কাজ করতেছিল। তো কিছু দূর হাঁটতে যখন সামনে এগোচ্ছি, হঠাৎ করে মানে নিচের থেকে সামনের দিকে চোখ গেল। তো চোখ যাওয়ার পর হঠাৎ করে আমাদের মানে অনেক সময় শীতের সিজন ছিল, মানে ফসলের জমি যেগুলি ধান টান হতে হবে, এমনি সবজি হতে, এগুলি কাটা ছিল। তো একটা জমির মধ্যে মুলুর করা আর কি, মুলুর বলে সবজি। তো ওই জমির মধ্যে হঠাৎ করে দিকে চোখ গেল, চোখ যাওয়ার পরে দেখি যে জমির মাঝখানে সাদা কি যেন একটা আবরণ বসে আছে। যাই হোক, তারপরে আমি ভাবলাম যে হয়তো পারে যে এইসব জমির মধ্যে মানে পাহারা দেওয়ার জন্য ছোট মানে ঘরের মতো করে, যেগুলিতে রাতে থাকে মানুষ, চুরি না হয়। তো এরকম একটা সান্ত্বনা দিয়ে পথ সামনের দিকে এগোচ্ছিলাম। তো আস্তে আস্তে সামনে যাচ্ছি, আর মানে ভয়টা বেশি কাজ করছে যে না কি যেন একটা সাদা আসলে জিনিসটা ধবধবে দুধের মতো। তো ওই জমিটার যে জমিটা এরকম সাদা জিনিসটা দেখতেছিলাম, ওই জমিটার কর্নারের মধ্যে আবার মানে আমার রাস্তার পাশেই পড়ে একটা কবর, যেটা মানে কিছুদিন হয় একটা লোক আমাদের গ্রামের মারা গেছিল, ওনার কবর দেওয়া এখানে। হঠাৎ মনে হলো যে আরে আমি তো যেদিকে যাচ্ছি, তো আমার তো একবারে মানে সাথেই কবরটা পড়বে। তো তারপর আর বেশি ভয় লাগতেছিল। তো আল্লাহর নাম মানে হঠাৎ মনে হয় যে আল্লাহকে ডাকতে ডাকতে ছুড়া টুড়া পরে সামনে এগোই। তেমন করতে যে সামনে এগোতে যখন কবরের কাছাকাছি আসছে ওইদিকে, তখন তাকাই দেখি যে ওই জিনিসটা আসলে একটা সাদা মানুষের মতো, মানে বিরাট আকৃতির, কিন্তু আমি চেহারাটা দেখতে পাচ্ছি না, এরকম ঘোলা ওই জিনিসটা। মানে প্রচন্ড ভয় লাগছে দেখে। তো আবার কবরটা ক্রস করে আল্লাহকে ডাকতে ডাকতে সামনের দিকে চলে গেলাম। তো আমার ছোটবেলা শুনতাম যে পিছনের দিকে তাকাইলে মানে ভূত বা এই ধরনের জিনিস যেগুলি আছে তারা নাকি মানে ঘাড় মোটকে ধরে এরকমের। তো ভয়ে আমি আর পিছনে তাকাই নাই, আল্লাহকে ডাকতে ডাকতে সামনে খুব স্পিডে হাঁটতেছি। আর মনে হচ্ছে যে পিছনে ধুক পায়ের শব্দ পাচ্ছি, যেন কি যেন আমার পিছনে আসলে হাঁটতেছে আর আমাকে মানে এই ধরে ফেলতেছে। যাই হোক, তারপর আমি মানে খুব দ্রুত হাঁটার চেষ্টা করতেছি। তো মানে গ্রামের যে কলা ক্ষেত বলে, কলা গাছ, ওই গাছের কিন্তু শুকনা ডালগুলি আসলে
গাছের পাশে যখন মানে নিচের দিকে পড়ে থাকে, সন্ধ্যার পর বা রাতের বেলা মনে হয় যে গাছের পাশে কে যেন ধরে দাঁড়ায় আছে এরকম একটা। তো এইরকমের একটা পরিবেশের মাঝখান দিয়ে যখন আমি আসতেছিলাম, তখন প্রায় আমি আটকে উঠতেছিলাম যে এই বুঝি সামনে একটা কলা গাছের পাশে কে দাঁড়ায় আছে। তো এরকম করতে করতে যখন সামনে আসতেছি তখন আল্লাহকে প্রচুর ডাকতেছি আর ভাবতেছিলাম যে আল্লাহ, একটা লোকের যদি শব্দ পেতাম তাহলে এবারে একটু ভিতরে মানে প্রাণটা ফিরে পেতাম যে কেউ একজন আছে। মানে এত ভয়ে ছিলাম। তো একটু সামনে এগোনোর পরেই এক পাশে আমার ডান পাশে কলা ক্ষেত আর বাম পাশে হচ্ছে একটা আখ ক্ষেত। হ্যাঁ, তো ওই আখ ক্ষেতের মাঝখানে কতটুকু জায়গা মানে আখ গাছগুলি নিচের দিকে পড়ে আছে। এমন সময় দেখি যে হঠাৎ করে দিকে চোখ গেল, দেখি যে বিশাল আকৃতির মানে 18-20 ফিটের মতো লম্বা, অনেক বড় দেহের। আমি ফেসটা দেখতেছি না, বডির একটা লোক আমার হাতের ইয়ে করে দাঁড়ায় আছে। তো দেখে তো আমার ভিতরে আরো ভয় একবারে মানে চিৎকার দেওয়ার মতো অবস্থা। তো যাই আল্লাহকে ডাকতে ডাকতে তখন চিন্তা করলাম যে আল্লাহ, যে রাস্তাটা আমার কখন শেষ হবে আর আমি জায়গাটা মানে কিভাবে পাস করব। তারপর একটু পর দুটা জমি মানে একটু হাট করতে সামনে গেলাম, খেতগুলি শেষ হলো। এমন সময় সামনে দেখি যে একটা মসজিদ, মানে আমাদের যে গ্রামের মসজিদ, ওখানে লাইট জ্বলতেছে বাইরের। ওটা দেখে মনে হয়েছে যে মানে আল্লাহর ঘর, ভিতরে প্রাণ ফিরে পেলাম। তখন মাঝখানে যে জমিটুকু ছিল, আমি রাস্তা দিয়ে হাঁটি নাই, মাঝখান দিয়ে মানে এই হাল চাষ করা ছিল জমিগুলি, ওইগুলির উপর দিয়ে দৌড় দিয়ে একবার মসজিদের সামনে গিয়ে পরে আমি মানে মনে হচ্ছে যে প্রাণ ফিরে পেলাম। অনেকক্ষণ তারপর দাঁড়ায় নিঃশ্বাস টিশ্বাস সব স্বাভাবিক হওয়ার পর আস্তে আস্তে আমি বাড়ি ছিল পাশ দিয়ে বাড়ির ভিতর দিয়ে হেঁটে পরে আমি আমার বাড়িতে গিয়েছিলাম আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা অনেকের কাছে এরকম ঘটনা শুনি যে হঠাৎ করে অনেক উঁচু লম্বা এরকম অনেক কিছু দেখা যায়, এবং একই ধরনের জিনিস যখন অনেক মানুষ বলেন তখন আমার মনে হয় যে অবশ্যই সেখানে বিশ্বাস করার মতো ব্যাপার তো অবশ্যই থেকেই যায়। যাই হোক, আমাদের কাছে অনেক SMS রয়েছে, সেই SMS গুলো পড়ার আসলে সময় খুব কম। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং বাবু ভাই এখানে রয়েছেন, হাতে অল্প খুব সময় রয়েছে, একটা ছোট্ট ঘটনা শুনবো আমরা তার কাছ থেকে। আশা করছি যে এর মাঝখানে আপনারা SMS করবেন, মোবাইলের মেসেজ থেকে টাইপ করে ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। চলে যাচ্ছে বাবু ভাইয়ের কাছে। ভাই থ্যাংক ইউ। এই ঘটনা হচ্ছে মিরপুরের ঘটনা একটা। তো ওই জায়গাটা একসময় আপনার ওয়েল ডেভেলপ ছিল না, আমি যেখানকার কথা বলতেছি, ব্যাক ইন 85-84 এরকম একটা ঘটনা এলাকার মানে সময়কার। তখন আপনার মিরপুর তালতলা এলাকার থেকে মাটির রাস্তা ছিল, পুরোটা বালি ফেলানো আর কি, আপ টু 10 নম্বর। আর আমি বলছি আপনার সেই 12 নম্বর সেক্টর এরকম একটা অঞ্চলের ঘটনা। তো যাক, যেই মানে বাসাটার ওখানে করে মানে আপনার যে বাসাটার ওখানে মানে যে জায়গা কিনে, তো সেই জায়গাটা কিনে খুব অল্প প্রাইসে ওখানে, এবং ওনাকে বলে আর কি, আশেপাশে কিছু মানুষ বলে যে জায়গাটা ভালো না। তো বলে ভালো না মানে কি, ভালো না বলতে কি বোঝাচ্ছেন? পরে এই জায়গার মধ্যে মানে অনেক সমস্যা আছে। আপনি যেখানে কিনছেন এই জায়গার মানে যে মালিক ছিল, সে ছিল আসলে আপনার একজন বিহারি, এবং তাকে মেরে ফেলা হয় এবং এই জায়গাটা দখল করা হয়। পরবর্তীতে সরকার যখন বাংলাদেশ হয়ে যায়, বাংলাদেশ সরকারের সময় আস্তে ধীরে সরকার এটাকে রিটেক করে, তারপর কার কাছে বিক্রি হয়। জায়গাটা এইভাবে পড়ে আছে। এখন যার কাছ থেকে কিনতেছেন সে লিগাল মালিক না, এই জায়গার মধ্যে সমস্যা আছে। তো উনি এগুলো শুনে না, উনি এটা কিনে অল্প টাকা দিয়ে কেনার পর উনি এখানে কনস্ট্রাকশন শুরু করে আর কি, বাড়ি ঘরে। তো যখন কনস্ট্রাকশন করে তখনই নাকি ওখানে এই মিস্ত্রিরা প্রায় দুর্ঘটনায় পড়তো। আপনার দেখা যাচ্ছে যে ওই করতেছে, মাটি কাটতেছে, মাটির পাড় ভেঙে ভেঙে পড়ে যায় বারবার। মানে এটা একটা নর্মাল প্রসেস। বাড়ি করার সময় নর্মালি যখন আপনার কলাম করার জন্য মানুষ কাটে, প্রায় পাড় ভাঙে, কিন্তু এটা অ্যাবনর্মালি ভাঙবে। মানে যেটার সাথে নর্মাল যে একটা সিস্টেম আছে সেরকম না, পুরো একটা ইনট্যাক্ট পাড়, যেটা ভাঙার কথা না, ওরা কেটে ওটা পড়ে যেত। কয়েকবার করে এরকম পাড় ভাঙছে এবং ওটার মধ্যে মিস্ত্রিও মারা গেছে। তো এর মধ্যে একজন এসে ওদেরকে সাজেশন দেয় যে আপনারা এখানে কিছুই করেন, মিলাদ টিলাদ পড়ান, তারপরে কিছুই দেন, হ্যাঁ, করে আপনার কাজ করতে পারবেন। মানে কিছু একটা মানে প্রাণী মানে খাসি টাসি কিছু দিয়ে দেন এসে। তো উনি ওগুলা শুনে উনি ওগুলা করে উনি ওই মানুষ খাওয়াটা উনি কাজে হাত দেয়। তো তারপরেও কনস্ট্রাকশনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যা ওখানে হয়। তো লাস্টে উনি বাড়িটা যখন কমপ্লিট করে ফেলে, উনি প্রথমে 3 তলা একটা বাড়ি ওখানে তৈরি করেন, এবং বাড়ি তৈরি করার পরে যখন ওখানে আপনার ভাড়াটিয়া খোঁজে, প্রথম তো ভাড়াটিয়া পেত না, উনি নিজে আপনার উপরে থাকতো, 3 তলায় থাকতো। তো উনি ওই সময় প্রথম দিকে নাকি ওইটা আপনার এক্সপিরিয়েন্স করতো যে বাসার মধ্যে আপনার ওনার যে রুমটা ছিল কর্নারে, সামনে ছিল যুদ্ধ এলাকা। ওনার মনে হতো ওনার বাসার মধ্যে মানুষ হইচই করতেছে, পুরা মানে খালি বাড়ি, মানুষের ভিতরে হইচই শুরু হয়ে গেছে আর কি, কথা বলতেছে মিডল ইস্টে, এবং প্রায় কথাগুলো আপনার উর্দু স্পিকিং এ টাইপের আসতো আর কি।
তো উনি খুব ভয় পেয়ে যেত, কারণ ওনার পুরো ফুল ফ্যামিলি এখানে মুভ করে আসে নাই। ওই যিনি কিনছিল ওনার ছেলে এবং ছেলের বউ দুজনকে রাখছিল। তো তারা ভয় পাওয়ার পর আপনার মানে বেশ ভয় পেত রাতের বেলা। ঘটনাটা কি, দিনের বেলা উঠে বলতে কেউ নাই, এবং পাশের বাড়িটাও বেশ দূরত্ব, এখানে পল্লবী সব এলাকাগুলো বেশ ফাঁকা ফাঁকা ছিল। তো এই জিনিসটা হয়তো একদিন যেটা হয় যে ওনার বাসার মধ্যে একটা বেড়াতে আসে, মেহমান বেড়াতে আসে। মেহমান এসে সন্ধ্যার সময় ছাদে ঘুরতে যায় আর কি, বেড়াতে যায়। তো ছাদে ওঠার পরে ছাদ থেকে সে পড়ে যায় সামহাও, মানে দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটা চিৎকার শুনে নিচে যায়, পরে গিয়ে দেখে যে 3 তলা ছাদ থেকে ওই মেয়ে যেটা ছিল সে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হাসপাতালে। তো মানে লাকিলি সে মরে নেই, এবং মানে খুব বড় ড্যামেজ কিছু হয়নি, পা মচকায় গেছিল এরকম আর কি। মানে কয়েকদিন হাসপাতালে থাকে। তো তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি পড়ে গেলা কিভাবে? বলে যে আমি ওই ছাদের মধ্যে দাঁড়ায় ছিলাম, হঠাৎ করে আমি দেখলাম যে ওই বাসার যে মানে ভাবি আর কি, মানে ওনার ওয়াইফ, ছেলের ওয়াইফ, যে সে ছাদের মধ্যে এসে হেঁটে হেঁটে আসলো, কোনো কথা বললো না, আমার পাশে দাঁড়া আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ইট ওয়াজ নট পসিবল, কারণ উনি ছিলেন বাসার ভেতরে। রাইট। বাসার ভেতরে উনি ছাদে উঠে ধাক্কা দিয়ে ফেলে দিবেন কোনো ঘটনা হতেই পারে না। এবং তারপরে ওই বাসা সম্বন্ধে অনেকে শুনতো যে বাসার বারান্দার মধ্যে আপনার পা ঝুলায় বসে থাকে কে, বাসার ওই বারান্দার মধ্যে 2 পা ঝুলে বসে আছে রাতের বেলা। এবং অনেকে দেখতে বাড়ির মালিকই বসে আছে, মানে যে কিনছে ফ্ল্যাট সে বসে আছে, এরকম ধরনের মানে জিনিসপত্র ওখানে ঘটা শুরু করে। এগুলো দেখে পরে বাসাটা ভাড়াই হতো না অনেকদিন। তারপর অনেকদিন উনি এরকম বাসা ভাড়া না দিয়ে ফেলে রাখে, এবং মানে এই ধরনের অত্যাচার দেখে নিজেও থাকতো না বাড়িতে। পরে বাড়িটা পুরোপুরি এমডি ছিল অনেক বছর। এবং পরবর্তীতে উনি যেটা করে, ওই একজন মানুষের সাথে কথা বলে যে আপনি যে বাড়িটা কিনছিলেন, আপনি তাকে কম টাকা দিচ্ছেন যাকে কিনছেন, আপনি বাড়ির হিস্ট্রি বের করেন খুঁজে খুঁজে। তো ওই মালিক চিন্তা করে যেটা আমার একটা ব্যাড ইনভেস্টমেন্ট, মানে লোভও আছে ভিতরে, যেহেতু আমি একটা জায়গা পাইছি, বাড়ি করছি, আমি ইনভেস্ট করছি, ব্যাড ইনভেস্টমেন্ট কেন হবে? এবং উনি ওইটাতে ভাড়াও দিতে পারছে। মানুষ শুনে কিছু মানুষ ভাড়াই নেয় না, ভাড়া অকল্পনীয় কম দামে দিয়ে দিচ্ছিল উনি। এবং বাড়িতে মানে মানুষজন নাকি ভাড়া নিতে এসেও মানে একটা ভাইব পাইতো, ওইখানে কিছু একটা মনে হইতো, মানুষ মানে ই করতো না। তো যাই হোক উনি বাসাটার আপনার প্রিহিস্টোরি খোঁজা শুরু করে। তো খুঁজতে খুঁজতে উনি আবিষ্কার করে যে এই জায়গাটার মধ্যে কিছু কিছু মানে বিহারি মানুষজন যারা ছিল মিরপুরে, ওই জায়গাটাতে সে ওই জায়গাটার মালিক ছিল আর কি সামহাও। তো তাকে নাকি কিছু মানুষ মানে এসে মানে আপনার যুদ্ধের সময় বা সামথিং এসে মেরে কেটে ওটা দখল করে নেয়। তো যে দখল করে নেয় তাকেও নাকি একদিন মানে তার প্রায় কয়েক বছর পরে পাওয়া যায় যে ওইখানে মানে রাতের বেলা সে ফিরতেছিল, তো তাকে কেউ মানে মেরে ফেলছে, ঘাড় ভেঙে মেরে ফেলে রেখে গেছে। এবং তার মানে আপনার যারা বংশধর তারা বিক্রি করে একজনের কাছে, এইভাবে করে জায়গাটা যে ওনার হাতে পড়ে। তো বললো যে এটা রেমেডি কি করা যায়? তো সেটা যেটা করতে পারেন যে আপনি খুঁজে বের করেন যে যারা অসুস্থ তাদের বংশধর পান কিনা, তাদের সাথে আপনি একটা ফয়সালা করেন, তাহলে আপনি এখান থেকে বাঁচবেন। তো উনি যেটা করে, উনি খুঁজতে সেই মিরপুরে কোথায় কত ক্যাম্প আছে, ওই ক্যাম্পে যায়। ক্যাম্পের ওখানে যে ওই বাড়ির যে মালিক যাকে মেরে ফেলছিল তার বংশধরকে বের করে বলে যে আমি তো ওই বাসাটা কিনেছি এবং বাসাটা এই সমস্যা, তো তোমরা তো এটা এখন আর পাবা না, বাট তোমরা আমাকে বলো যে তোমরা এটার উপর দাবি কিভাবে ছাড়বা। তখন সেই আপনার যেই ছিল আর কি বিহারি, তারা অনেক কথা বলে টলে ওনার কাছ থেকে বলে যে আমাকে আপনারা একটু সাহায্য করেন, আমি খারাপ অবস্থা আছি। তো উনি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে, এবং ওই হুজুর সহ আর কি যিনি তাকে ইনসিস্ট করছিলেন এনে ওই যে বিহারি যে বংশধর ছিল তাকে নিয়ে আসে ওই বাসায়। এসে ওখানে এসে তাকে বলে মানে কিছু দোয়া কালাম পরে বলে যে আমি এটার উপরে আমার পূর্বপুরুষের দাবি ছিল এটা আমি ছেড়ে দিলাম, এরকম ভাবে উনি বলে। তো তারপর থেকে নাকি উনি বাসায় থাকতে যে আর কোনো সমস্যা ফিল করেননি, আস্তে ধীরে পরবর্তীতে উনি বাসা ভাড়াও দিতে পারছেন। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো এবং বিরতির পর আবারও ফিরে আসবো। আমাদের সাথে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম এবং ঘড়িতে সময় রাত 1:54 আমি দেখতে পাচ্ছি অনেকেই বাবু ভাইয়ের এই